করোনা সংক্রমণ বাড়লেও বেপরোয়া সাধারণ মানুষ। আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ৩,৫০০-এর বেশি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা রফতানি না করার ঘোষণা ভারতের। পাকিস্তানের নীল নকশায় বাংলায় গণহত্যার কাল রাত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বীর শহীদদের স্মরণ, নিরস্ত্র বাঙালিকে হত্যার ইতিহাস জানাতে হবে বিশ্বকে, মত বিশেষজ্ঞদের। মোদির আগমন ঘিরে সাতক্ষীরার শ্যামনগরে সাজ রব, নিরাপত্তা জোরদার। সফরে পাট পণ্যে এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার সহ অমীমাংসিত ইস্যুতে ফলপ্রসূ আলোচনার আশা। পরকীয়া জেনেই খুনের পরিকল্পনা, স্ত্রীর প্রেমিককে ডেকে নিয়ে হত্যার পর বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয় লাশ। ১৬ দিন পর মর্গে মরদেহ শনাক্ত, গ্রেফতার একজনের চাঞ্চল্যকর তথ্য। এবং আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের পর রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে কক্সবাজারের লোকালয়ে। হত্যাসহ অপরাধ বেড়ে যাওয়ার শঙ্কা স্থানীয়দের, ক্যাম্পে রাখতে সতর্ক অবস্থানে পুলিশ। ভোরের সময়ের সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার রোগী ও মৃতের সংখ্যা। নতুন করে বুধবার মারা গেছেন আরও ২৫ জন। হাসপাতালগুলোতে বেড়েই চলেছে রোগীর চাপ। আর পর্যাপ্ত আইসিইউ না থাকায় মুমূর্ষু রোগীদের নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন স্বজনেরা। যদিও আপাতত লকডাউনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বেপরোয়াভাবে সাধারণ মানুষের ঘোরাফেরায় নতুন করে সর্বনাশ ডেকে এনেছে। গেল ৩-৪ মাস ধরে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি না মেনে এভাবে লাখ লাখ পর্যটকের ভিড় দেখা যায়, যা অব্যাহত রয়েছে এখনো। আর এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের করোনা হাসপাতালগুলোতে, যেখানে আইসিইউর পাশাপাশি পাওয়া যাচ্ছে না করোনা চিকিৎসায় সাধারণ সিটও। বুধবার রাজধানীর করোনা বিশেষায়িত হাসপাতালগুলো ঘুরে দেখা যায়, একদিকে যেমন পরীক্ষা করতে আসা রোগীর সংখ্যা বেড়েছে, তেমনি অনেক হাসপাতালেই আইসিইউ না পেয়ে এভাবে অ্যাম্বুলেন্সের পাশে অক্সিজেন লাগিয়ে চিকিৎসা নিচ্ছে। এখানে আইসিইউ ফাঁকা নেই, বিপদে মানে মহা বিপদে পড়ে গেছে। আমরা এখন পেশেন্টদের নিয়ে মানে হিমশিম খাচ্ছি, কোথায় যাব কোথায় না। আইসিইউর বেড তো কম, সেক্ষেত্রে আমরা আইসিইউ রোগীগুলা ভর্তি নিতে পারি না। দিনে 10 জন রোগী ফিরে যায়। ইনডোরে দেখা যায় আগে আমরা কালেকশন করতাম ডেইলি 8-10টা, এখন কালেকশন সেখানে 40-50। আর আউটডোর আগে ছিল টোটাল 60-70-80, এখন 120-130 এরকম। তথ্য বলছে ধারণ ক্ষমতার চেয়ে অনেক হাসপাতালেই এখন রোগীর সংখ্যা বেশি। হাসপাতালগুলো জানায়, এমন চলতে থাকলে সপ্তাহখানেক পর পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আশঙ্কার জায়গা যেটা, যে এবার রোগীর অবস্থাটা আগের চাইতে বেশি খারাপ, যেহেতু জমা হচ্ছে গ্র্যাজুয়ালি খারাপ পেশেন্ট, সুতরাং যত দিন যাবে আস্তে আস্তে আগামীতে এই আশঙ্কাটা বাড়তে থাকবে। এদিকে দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, যারা বিভিন্ন স্থানে বেড়াতে গিয়েছেন তারাই করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন। জানতে পেরেছি যে তারা বেশিরভাগ কক্সবাজারে বেড়াতে গেছিল, নাহলে বান্দরবানে গিয়েছিল, নাহলে কুয়াকাটায় গিয়েছিল, নাহলে অন্য কোনো ভেন্যুতে গিয়েছিল। সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত যখন হয় তখন আপনাদেরকে আমরা জানিয়ে দিব, আপনারা জানবেন। এই লকডাউনের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নেয় না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভুলে গেলে চলবে না, বিশ্বে এখনো মহামারী বিদ্যমান। যে কোনো সময় এটা বেড়ে যেতে পারে। পৃথিবীর বহু দেশে এটা দেখা গেছে, যখনই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে একটু ঢিলেঢালা ভাব এসছে। মনে রাখতে হবে যে একটি মহামারী প্রবলভাবে সারা পৃথিবীতে এখনো বিদ্যমান। পৃথিবীর বহু দেশে এখনো লকডাউন কার্যকর আছে। পৃথিবীর বহু দেশে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে আরও ৩,৫৬৭ জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে, যা গত 9 মাসের মধ্যে সর্বোচ্চ। আর নতুন করে মারা গেছে আরও 25 জন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত 9 মাসের রেকর্ড ছাড়িয়ে চট্টগ্রামেও একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 269 জন। প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। এক সপ্তাহের ব্যবধানে 5% থেকে আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে 14%। অন্যদিকে সচেতনতা সৃষ্টি করতে গণপরিবহন সহ নগরীর বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করছে পুলিশ। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। প্রতিদিনই চট্টগ্রামে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। চট্টগ্রাম মেডিকেলের ফ্লু কর্নার, জরুরি বিভাগ ও নমুনা সংগ্রহ সহ সবখানে ভিড়। শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, কাশি ও বুক ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে আসছেন তারা। শ্বাসকষ্ট 21 তারিখে আসছে, ভুক্তি যে এখনো ডাক্তার ভালো মতো আমি দেখাতে পাইনি। আমাকে বলতেছে কালকে আসার জন্য, এই সমস্যা, কিন্তু রোগী এখানে ভর্তি আছে। চট্টগ্রাম মেডিকেলে 10টি আইসিইউতে করোনা রোগী আছেন 7 জন, আর 100 শয্যার ধারণ ক্ষমতার কোভিড ওয়ার্ডে রোগী আছেন 107 জন। চাপ বাড়ায় আরও 100 শয্যা তৈরি করা হচ্ছে। 180টা বেডের জন্য আমরা প্রস্তুত আছি, বাট তারপরেও
আমার এই মুহূর্তে যদিও 106টা পেশেন্ট আছে, আমি 200 মতো পেশেন্ট আমি নিতে পারবো, কোনো সমস্যা হবে না, এই প্রিপেয়ারনেস আমাদের আছে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বিতরণ করা হয়েছে কয়েক লাখ মাস্ক। এরপরও সাধারণ মানুষ করোনা নিয়ে সচেতন না হওয়ায় ঊর্ধ্বমুখী হচ্ছে সংক্রমণের হার। এ নিয়ে পুলিশ প্রশাসনও কিছুটা ক্ষুব্ধ। মাস্ক ছাড়া কোনো যাত্রী গণপরিবহনে না তুলতে চালক এবং হেল্পারদের নির্দেশনা দেওয়া হয়েছে। মাস্ক পরতেছি, এখন ওই গাড়ি চালাইছি তো অরানো গেছি, এই জন্য একটু হাতে ক্ষমায় রাখছি আর কি। প্রকৃতি হাওয়াগুলো নেওয়ার জন্য আবার মাস্কটা খুলে আবার কিছুক্ষণ পর আবার লাগে। মাস্ক আছে এনে ওই মালদ্বীপের সময় খুলে রাখি। আমাদের আসল উদ্দেশ্য জনগণকে সচেতন করা। এই মানুষ যদি সচেতন না হয় আমাদের এই চেষ্টা কিন্তু ব্যর্থ হবে, এগুলো জনগণের বুঝতে হবে। চট্টগ্রামে 24 ঘন্টায় 269 জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত 38,042 জন, মৃত্যু 384 জন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা রফতানি সাময়িকভাবে বন্ধ করেছে ভারত। নিজেদের চাহিদার যোগান দিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে কোভ্যাক্সের 190টি দেশের ওপর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই ভারতে নতুন ধরনের ডাবল মিউট্যান্ট করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ব্রিটেন বা দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ভাইরাসের চেয়েও বেশি সংক্রামক ও প্রাণঘাতী বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি করোনার টিকাও এই ভাইরাস প্রতিরোধে তুলনামূলকভাবে কম কার্যকর বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হঠাৎ করেই আবারও করোনায় টালমাটাল বিশ্বের অধিকাংশ দেশ, বিশেষ করে ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্তের পর থেকে করোনা পরিস্থিতি লাগামহীন হয়ে পড়ে। টিকাতেও দমানো যাচ্ছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারতের অবস্থাও বেশ নাজুক। দেশটিতে এবার করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। ডাবল মিউট্যান্টের করোনা ভাইরাসটি যুক্তরাজ্য বা দক্ষিণ আফ্রিকায় পাওয়া নতুন ধরনের মতো ভাইরাসের কিছু কিছু মিউটেশন আরও বেশি সংক্রামক, এমনকি আরও বেশি প্রাণঘাতী বলেও জানিয়েছেন গবেষকরা। বিশেষজ্ঞরা জানান, ডাবল মিউট্যান্টের ভাইরাসে ডিএনএ পরিবর্তনের 2 ধরনের ক্ষমতা থাকে, যা শরীরের সাধারণ প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটিয়ে আক্রমণ করে বা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। ভারতে 10,787টি নমুনা পরীক্ষার মধ্যে করোনা ভাইরাসের আরও 771টি ধরন শনাক্ত হয়েছে। এর মধ্যে 736টি ব্রিটেন ও 34টি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন। এছাড়া ব্রাজিলে শনাক্ত হওয়া করোনার ভ্যারিয়েন্টও পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের রোগ নিয়ন্ত্রণ সংস্থা। দ্বিতীয় ধাপে করোনার সর্বোচ্চ সংক্রমণ আমাদের মোকাবেলা করতে হবে। মহামারী নিয়ন্ত্রণে প্রথম ধাপে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো আবার আরোপ করতে হবে। এই মুহূর্তে আমাদের আরও একটি যন্ত্র রয়েছে, আর তা হলো টিকা। ডাবল মিউট্যান্ট করোনা ভাইরাসের ক্ষেত্রেও একই স্বাস্থ্য সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ায় নিজেদের চাহিদা পূরণের লক্ষ্যে এবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, এরই মধ্যে বেশ কিছু দেশে টিকার চালানে বিলম্ব করছে ভারতের সর্ববৃহৎ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। দেশটির এ সিদ্ধান্তের কারণে জাতিসংঘের ভ্যাকসিন সহযোগিতা উদ্যোগ কোভ্যাক্সের 190টি দেশের উপর সরাসরি প্রভাব পড়বে। ওমর ইনান, সময় সংবাদ। করোনা ভাইরাসে বিপর্যস্ত ব্রিটেন ভ্যাকসিন প্রদানের দিক দিয়ে এগিয়ে রয়েছে অনেকখানি। ইতোমধ্যেই দেশটির অর্ধেকেরও বেশি মানুষ করোনার প্রথম ডোজ নিলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশি কমিউনিটি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। করোনা মোকাবিলায় গেল বছরের 2রা ডিসেম্বর ফাইজার বায়োনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই টিকা ব্যবহারের অনুমোদন দেয় দেশটি। এরপর থেকে করোনা ভ্যাকসিন প্রদান দ্রুতভাবে এগিয়ে গেলেও বাংলাদেশি কমিউনিটির মাঝে রয়েছে অনীহা। ইতিমধ্যে ব্রিটিশ সরকারের কার্যালয় থেকে এই বিষয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনকে অবগত করা হয়েছে বলে জানান হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। কোনো প্রকার সংশয় ছাড়াই এই ভ্যাকসিন গ্রহণের জন্য আহ্বান জানান তিনি। যুক্তরাজ্যে প্রবাসী আমার ভাই বোনদের বলতে চাই, আপনারা কোনো প্রকার গুজবে কান না দিয়ে, কোনো প্রকার অনাস্থা না রেখে আপনাদের সরকার এবং NHS এর প্রতি সম্পূর্ণ আস্থা রেখে কোভিড ভ্যাকসিনটি গ্রহণ করবেন।
আপনারা জেনে রাখবেন এই অক্সফোর্ড ভ্যাকসিনটি কিন্তু বাংলাদেশে সবাই গ্রহণ করছেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মাঝে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। ভ্যাকসিন গ্রহণকারীরাও উদ্বুদ্ধ করছেন অন্যদের ভ্যাকসিন গ্রহণের জন্য। এর আগে আমি অনেক কিছু শুনছিলাম, কিন্তু যখন ভ্যাকসিন নেই দেখা গেল যে কিছুই না, কোনো ব্যথা বা কোনো কিছুই বোধ পাইনি। আমি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিছি, আমার কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হয় নাই, একদম নর্মাল, কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। ব্রিটেনে অক্সফোর্ড ও ফাইজারের টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রায় 3 কোটি মানুষ, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন অন্তত 24 লাখ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। করোনার ধাক্কা সামাল দিতে ইতালিতে দীর্ঘ প্রতীক্ষার পর 32,000 মিলিয়ন ইউরো বোনাস ও সহায়তা ঘোষণা করেছে দেশটির সরকার। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ হতে চালু হতে যাচ্ছে এই বোনাস। স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশি সহ সব অভিবাসীরা বিভিন্ন ক্যাটাগরিতে পাবেন এই সহায়তা। ইতালি থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালিতে কোভিড পরিস্থিতি খারাপ হওয়ার পর গেল বছরই দেশটির সাবেক প্রধানমন্ত্রী জোসেফ কোন্তে সরকার 750 বিলিয়ন ইউরোর সহায়তা তহবিল গঠন করে। সেই তহবিল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তা দিচ্ছে সরকার। এ ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী মারিও দ্রাগি সরকার 32,000 মিলিয়ন ইউরোর সহায়তা ঘোষণা দিয়েছেন। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবেদনকারীর প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যাবে বলে জানিয়েছে সরকার। এ সকল প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির অপেক্ষায় আছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরাও। 32 বিলিয়ন ইউরোর আর্থিক প্যাকেজ বিভিন্ন ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান, শ্রমিক, পরিবার, বিদ্যালয়ের আর্থিক সহায়তা পরিকল্পনা ও টিকা কার্যক্রমে ব্যয় করবেন বলে জানিয়েছে সরকার। এতে সরাসরি 8 লক্ষ কর্মজীবী মানুষ এবং 30 লক্ষ ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের আগে ট্যাক্স মওকুফ করছেন কর্তৃপক্ষ। কর্মজীবী পেশাদারদের সুরক্ষা নিশ্চিত করতে প্রায় 1.5 বিলিয়ন ইউরোর বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সম্পূর্ণ বেকার এবং বেবি সিটিং এর জন্য সুযোগ দেওয়া হবে। এ সকল ক্যাটাগরিতে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি আর্থিক সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে। ইতালিয়ান সরকার শুরু থেকে সর্বক্ষেত্রে ইতালিতে অবস্থানরত ও বিদেশিদেরকে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছে। 32 মিলিয়ন ইউরো সহায়তার তহবিল গঠন করেছে। আশা করি ইতালিয়ান সহকারে আমরা মোটামুটি ভাবে ভালো একটা সহযোগিতা পাবো। ইতালিতে এখনো তেমন উন্নতি নেই করোনা পরিস্থিতির, তবে আর্থিক মন্দা কাটিয়ে উঠতে বিশাল বাজেটের এই প্রণোদনা বেশ কাজে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করলে এই অঞ্চল বিশ্বের বুকে সমৃদ্ধ হয়ে উঠবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা প্রয়োজন। বুধবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 8ম দিনের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এই অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্ব তাঁর অনুপ্রেরণা। বিস্তারিত দেবাশিস রায়ের রিপোর্টে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত 10 দিনের অনুষ্ঠানমালার 8ম দিনে যোগ দিয়েছিলেন বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সমবেত কণ্ঠে পরিবেশিত জাতীয় সঙ্গীতে শুরু হয় অনুষ্ঠানের আলোচনা পর্ব। এতে উঠে আসে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, সে সময়ে বিভিন্ন দেশের ভূমিকা ও সর্বোপরি জাতির পিতার নেতৃত্ব। মহামারীর বাস্তবতায় সরাসরি যোগ দিতে না পারলেও ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং পোপ ফ্রান্সিস। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা ছিল তাঁদের বক্তব্যে। ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্র ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশকে তিনি দ্বিতীয় বাড়ি হিসেবে বিবেচনা করেন। Prime Minister Sheikh Hasina is an inspiring leader, a mother-like figure for me. Jotodin robe potna Jamuna, Gori, Meghna, Bohman, totodin robe Kriti Tumar, Sheikh Mujibur Rahman. সভাপতির বক্তব্যে সরকার প্রধান শেখ হাসিনা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী সময়ে ভুটানের সহযোগিতার কথা উল্লেখ করেন। আরও বলেন, সব দেশ এক হয়ে কাজ করলে দক্ষিণ এশিয়ার চেহারা বদলে দেয়া সম্ভব। আমাদের এই অঞ্চলের মানুষের রয়েছে অসম্ভব প্রাণ শক্তি,
উদ্ভাবন ক্ষমতা, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রাপ্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা সহজেই দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্যোন্নয়ন ঘটাতে পারি। আমরা যদি আমাদের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করি তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়া বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। এর আগে বাংলাদেশ ভুটান কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্মারক ডাক টিকিট প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন অতিথি সরকার প্রধান ডাক্তার লোটে শেরিং। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যেসব সরকার ও রাষ্ট্রপ্রধান সরাসরি অংশ নিতে পারেননি, মহামারীর বাস্তবতায় তারাও অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে ভিডিও বার্তায়। প্রত্যেকেই এই অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেছেন, বঙ্গবন্ধুর চিন্তা, চেতনা ও দর্শন আগামী দিনে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ পৌঁছবে সমৃদ্ধির কাতারে। দেবাশিস রায়, সময় সংবাদ, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ঢাকা। ভুটানের বিদ্যুৎ খাতে বাংলাদেশকে সরাসরি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে দেশটির সফররত প্রধানমন্ত্রী লোটে শেরিং। দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে যোগাযোগ, শিক্ষা সহ বেশ কিছু ইস্যুতে আলোচনা হয়েছে। বুধবার দুপুরে ভুটানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নরেন্দ্র মোদীর সফরে তিস্তা ইস্যুতে বাংলাদেশের পক্ষ থেকে চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিবেশী দেশ ভুটান সবার আগে স্বীকৃতি জানিয়েছিল। 1971-এ যে বন্ধুত্ব স্থাপন হয়েছিল দুই দেশের মধ্যে, পরবর্তী 50 বছরে তা আরও মজবুত হয়েছে। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশকে ভুটানের বিদ্যুৎ খাতে সরাসরি বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। এছাড়া ভারতের চিলাহাটি হলদিবাড়ি রুট ব্যবহার করে ভুটানের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন নিয়ে সম্মত হয়েছেন দুই সরকার প্রধান। জলবিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। ভারতের চিলাহাটি হলদিবাড়ি ট্রেন সংযোগের মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রেন যোগাযোগ স্থাপনের বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে ঠিক 2 দিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের অভ্যন্তরীণ সমস্যার কারণেই তিস্তা চুক্তি হচ্ছে না। দুই দেশই ঐক্যমত যে এই তিস্তার এগ্রিমেন্ট হবে, কিন্তু এখন তাদের অভ্যন্তরীণ কারণে আমরা এখনো সেটা বাস্তবায়ন হয়নি। তবে আমরা তাদের প্রেসারে রেখেছি। মোদীর সফরে বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলেও জানান তিনি। 27 তারিখে সাক্ষাৎ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। তিস্তা সমস্যা সমাধানে দ্রুত চীনের প্রস্তাবিত সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছে তিস্তা পাড়ের মানুষেরা। এমন দাবিতে তিস্তা নদীর ঘাট, বন্দর ও নদী পাড়ের হাট বাজারে 10 মিনিটের স্তব্ধ কর্মসূচি পালন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। উত্তরাঞ্চলের মানুষকে বাঁচাতে পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। 50 বছর পরও তিস্তা চুক্তির বাস্তবায়নে সম্মত হয়নি উজানের প্রতিবেশী ভারত। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছেন 26 মার্চ, কিন্তু তার সফরে তিস্তা চুক্তি নিয়ে কোনো আশার আলো দেখতে পাচ্ছে না উত্তরের তিস্তার উপর নির্ভরশীল কোটি মানুষ। এ অবস্থায় বিকল্প হিসেবে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান তারা। এ লক্ষ্যে তিস্তা নদীর ঘাট, বন্দর ও নদীপাড়ের হাট বাজারে বুধবার 10 মিনিটের স্তব্ধ কর্মসূচি পালন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। আমরা পানি না পাওয়াতে আমাদের আজকে তিস্তা নদীর দুই পাশে ক্ষতি হচ্ছে। আমাদের তিস্তা খনন চাই, আমরা তিস্তা কন্ট্রোল চাই। নরেন্দ্র মোদী আসতেছে, পানি চুক্তি হোক, আমরা ভারতের কাছ থেকে পানি চাই, পানি আমাদের প্রধান দাবি। তিস্তা খনন করে দুধারে উঁচু করে বাদ দিলে, গভীর করলে নব্যতা ফিরে আসবে। বাস্তবতার নিরিখে চীন তিস্তা নদী নিয়ে 8000 কোটি টাকার নতুন যে পরিকল্পনা দিয়েছে তার বাস্তবায়ন ছাড়া উত্তরাঞ্চলের মানুষকে রক্ষার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। তিস্তাকে বাঁচিয়ে রাখার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক দুই পদক্ষেপই আমাদের জন্য জরুরি। সেজন্য মনে করি তিস্তা যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তারও যেমন দ্রুত বাস্তবায়ন চাই, একই সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তিও সই হওয়া চাই। একই দাবিতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় পালিত হয় 10 মিনিটের নীরব থাকার এই কর্মসূচি। রতন সরকার, সময় সংবাদ, মহিপুরঘাট, রংপুর। মালবাহী ট্রেনের পর যাত্রীবাহী ট্রেনে ঢাকা নিউ জলপাইগুড়ি যাত্রা শুরুর অপেক্ষায় নীলফামারীবাসী।
ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই ট্রেনের। চিলাহাট স্টেশন সহ অন্যান্য অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ না হলেও মোটামুটি প্রস্তুত উভয় অংশের রেলপথ। জেলা প্রশাসন জানিয়েছে চিলাহাটিকে স্থলবন্দরে পরিণত করার কাজ শুরু হয়েছে। নীলফামারীর প্রতিনিধি সাকির হোসেন বাদলের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। দীর্ঘ ৫৫ বছর পর আবারও ঢাকা নিউ জলপাইগুড়ি রেলপথে চলবে যাত্রীবাহী ট্রেন। গত ১৭ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মালবাহী ট্রেনের। দুদেশের প্রধানমন্ত্রী ২৭ মার্চ উদ্বোধন করবেন যাত্রীবাহী ট্রেনের। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নীলফামারী চিলাহাটি স্টেশনে চলছে উন্নয়নের কাজ। চিলাহাটি 0 পয়েন্ট পর্যন্ত ৭ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ সহ ভিআইপি গেস্ট হাউসের কাজ শেষ হলেও অত্যাধুনিক হাইটেক মডেলের রেল স্টেশন, দোতলা টিএক্সআর অফিস, কাস্টমস অফিস, ইয়ার্ডে আরও ৫টি লাইন বসানোর কাজ চলছে জোরে সোরে। রেলওয়ে ট্রানজিট রুট পুনরায় চালু হলেও চিলাহাটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। হস্তশিল্প হাফ প্যান্ট বানায়, ফুল প্যান্ট বানায়, জ্যাকেট বানায়, এগুলিও এক্সপোর্ট হতে পারবে, কিন্তু ওয়াগনে করে এক্সপোর্টটা সম্ভব না। পণ্য এবং যাত্রী এই রুট দিয়ে চলাচল করবে, এটা অত্যন্ত ভালো কথা। রেলের মাধ্যমে যত দ্রুত সম্ভব এখানে আমদানি রপ্তানির কার্যক্রম চালু করতে পারি, এটার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। নীলফামারী জেলা প্রশাসক জানান, পূর্ণাঙ্গ স্থলবন্দরের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। আমরা চালুর বিষয়ে একটা আন্তঃমন্ত্রণালয়ের টিম এসে পরিদর্শন করে গিয়েছেন, রিপোর্টও দিয়েছেন পজিটিভ। এটা চালুর বিষয়ে ইতিমধ্যে আমার গত মাসেই স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান স্যারের সাথেও আলাপ হয়েছে। ২০১৩ সালে সাবেক নৌ পরিবহন মন্ত্রী চিলাহাটিকে স্থলবন্দর ঘোষণা দিয়ে উদ্বোধন করেন। সেটা গ্যাজেট আকারে প্রকাশ হয়। সময় সংবাদ, নীলফামারী। বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি দেশ ভারত। বাজার বড় হওয়ায় বাংলাদেশের সম্ভাবনাও প্রচুর, কিন্তু শুল্ক ও অশুল্ক বাধায় বন্ধুপ্রতিম দেশের বাজারে রফতানি বাড়াতে পারছে না বাংলাদেশ। চলমান ইস্যু সমাধান না হলেও বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা করতে চায় ভারত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী সফরে সেপা চুক্তি, নতুন সীমান্ত হাট স্থাপন, বন্দর সুবিধা বাড়ানোর বিষয়টি প্রাধান্য পাবে। হাজেরা শিবলির রিপোর্ট। বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার প্রতিবেশী দেশ ভারত। করোনাকালীন অস্বাভাবিক সময় বাদ দিলে এক দশকে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে $9 বিলিয়ন ছুঁয়েছে। এর মধ্যে বাংলাদেশের রফতানি মাত্র $1 বিলিয়ন। যদিও শুল্ক ও অশুল্ক বাধার বেড়াজালে কাটেনি বাণিজ্যে অসমতা, ফলে ৯৯% পণ্যে ভারতের দেয়া শুল্কমুক্ত সুবিধা কাজে আসছে না। ২০১৭ সাল থেকে বাংলাদেশি পাট পণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্ক বসিয়ে রেখেছে ভারত। এই অবস্থায় বড় দেশ হিসাবে ভারত কিছু ছাড় দিলেই রফতানি অনেক বাড়ত বলে মনে করেন ব্যবসায়ীরা। পাটজাত পণ্যটা ভালো করছিল, এর মধ্যে অ্যান্টি ডাম্পিং এর কারণে আমাদের পণ্য যেতে পারছে না। যখনই আমাদের একটা পণ্য ভালো মার্কেট পায় তখনই কিন্তু এটা অশুল্ক বাধা আসে। এই জায়গাগুলো থেকে আমার বের হওয়া দরকার। ইন্দো বাংলা চেম্বার অফ কমার্সের সভাপতি বলছেন, ভারতীয় কাঁচামাল ব্যবহার করে যৌথ উৎপাদন ও বিনিয়োগ করা গেলে রফতানি বাড়বে অন্যান্য দেশেও। বাংলাদেশের বিনিয়োগ ভারতে নেই, কারণ আমাদের দেশ থেকে অ্যালাউ করে না বিদেশি ইনভেস্টমেন্ট করার জন্য। তাদের র মেটেরিয়ালকে প্রসেস করে সেমি ফিনিশ করে আমরা বাংলাদেশে নিয়ে এসে যৌথভাবে আমরা সারা পৃথিবীকে ফিনিশ প্রোডাক্ট দিতে পারবো। আর আঞ্চলিক ট্রানজিট বাস্তবায়ন এবং বহুপাক্ষিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাণিজ্য প্রসারে উদ্যোগী হওয়ার আহ্বান অর্থনীতিবিদের। তিনটা দেশের ব্যবহারের জন্যে আমাদের অবকাঠামোগুলো উন্মুক্ত করা এবং এর পাশাপাশি এই যে নেপাল এবং ভুটানের বাজারও যাতে ভারতের মধ্য দিয়ে আমরা বাধাহীনভাবে ওই দুটো বাজারে প্রবেশ করতে পারি, সেটার ব্যবস্থা যদি হয় রিজিওনাল ট্রানজিট, তার যে অবজেক্টিভ সেটা পূরণ হবে। বাণিজ্য মন্ত্রীর আশা, পাটজাত পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার সহ অমীমাংসিত ইস্যুর সমাধানে ফলপ্রসূ আলোচনা হবে। ভারতের সাথে কিছু ইস্যু ছিল, আমরা খুব আশাবাদী যে সেটা আমাদের সলভ হয়ে যাবে। যেমন অ্যান্টি ডাম্পিং একটা সমস্যা, ট্রেড নিয়ে সমস্যা, সেটা আলোচনার মাধ্যমেই শেষ করা যায়। আমরা সেই পথেই হাঁটছি। বিশ্ব ব্যাংকের সমীক্ষা বলছে, সম্ভাবনাগুলো কাজে লাগানো গেলে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য সীমা $16 বিলিয়ন ছাড়াতে পারে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকা সফরে আগামী ২৭ মার্চ সাতক্ষীরা শ্যামনগরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।
পুরো শহরকে সাজানো হয়েছে নতুন রূপে। এছাড়া নিরাপত্তায় হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত বসানো হয়েছে সিসি ক্যামেরা। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের ৫১ পীঠের একটি জাগ্রত দেবীর তীর্থস্থান খ্যাত সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুরী কালী মন্দির। আগামী ২৭ মার্চ এই মন্দিরটি প্রদর্শনে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদির আগমন ঘিরে পুরো শহরে সাজ রব। উপজেলা সোভান মাধ্যমিক বিদ্যালয় ও তার পাশে ৪টি হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। আর হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত রাস্তার দুধারে টাঙানো বাংলাদেশ ও ভারতের পতাকা। মন্দিরকেও রঙে রঙে সাজানো হয়েছে। নরেন্দ্র মোদীর আসার খবরে উচ্ছ্বাসিত গ্রামবাসীও। ভারতের প্রধানমন্ত্রী আমাদের গ্রামে আসছেন, তাতে আমাদের খুবই আনন্দিত হচ্ছে। ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। এখানে আমরা যারা এই এলাকার জনগণ আছি, আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে আনন্দিত, উদ্বেলিত। আনন্দঘন পরিবেশে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী। জেলা পুলিশ ইতিমধ্যে সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে ১৩০০ পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করবে। অর্ধশতাধিক সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক পুরো এলাকায় থাকছে মনিটরিংয়ের আওতায়। সময় সংবাদ, সাতক্ষীরা। এদিকে মতুয়া সম্প্রদায়ভুক্ত হিন্দুদের পবিত্র তীর্থস্থান কাশিয়ানীর ঠাকুর বাড়িতেও যাবেন নরেন্দ্র মোদী। ঠাকুর বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা কাজ শেষের পথে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। এই সফরে নরেন্দ্র মোদী টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন করবেন। গোপালগঞ্জ থেকে SM আমির হামজার তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ওরাকান্দি ঠাকুরবাড়িতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে সাজ রব। প্রথমে তিনি হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন। ঠাকুরবাড়ির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বাড়ির সামনের মাঠে মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তাকে স্বাগত জানাতে ঠাকুরবাড়ির লোকজন সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। এর আগে যত রাষ্ট্রপ্রধান আসছেন সবার থেকে মোদিজি অন্যতম। উনি আসবেন, এজন্য আমরা খুবই গর্বিত। আমরা মতুয়াদের পক্ষ থেকে খুবই খুশি। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সিদামোড়াকান্দি ঠাকুরবাড়িতে ওনার শ্রীপদ পদধূলি দিচ্ছেন, এটা আমাদের জন্য খুবই সুখবর। বাংলাদেশে মতুয়া মহাসংঘের সভাপতি সীমা দেবী ঠাকুর জানান, নরেন্দ্র মোদী ঠাকুরবাড়িতে আসছেন এটা সব মতুয়াদের কাছে গর্বের বিষয়। তাকে হিন্দু ধর্মমতে উলুধ্বনি, শঙ্খ, ঢাক ও কাঁসা বাজিয়ে স্বাগত জানানো হবে। বরণকুলা, ধান, দুর্বা, ধূপ, দ্বীপ, পুষ্প ছড়ায় তারে আমরা বরণ করব। ঢাক, হরির নাম মতুয়ারা তারে বরণ করে আনবো আমরা সবাই মিলে। মতুয়ারা হলো তথাকথিত নিম্নবর্ণীয় হিন্দুদের একটি শাখা সম্প্রদায়। তারা ১৯ শতকের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর ও তার ছেলে গুরুচাঁদ ঠাকুরের প্রবর্তিত মতবাদের অনুসারী। ওরাকান্দি গ্রামের ঠাকুরবাড়ি বিশ্বময় ছড়িয়ে থাকা কোটি কোটি মতুয়ার কাছে এক পবিত্র পুণ্যভূমি। সময় সংবাদ, গোপালগঞ্জ। এদিকে পশ্চিমবঙ্গের খ্যাতনামা গায়ক ও তৃণমূলের সমর্থক কবির সুমন বলেছেন, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে মতুয়াদের মন্দির পরিদর্শনে যাচ্ছেন। ফেসবুক লাইভে তিনি এই মন্তব্য করেন। যখন পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে সেই সময় একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের দেবালয়ে গিয়ে পুজো দেবার জন্য, এই ধর্ম সম্প্রদায় কিন্তু এখানেও থাকেন। আমি এখন পর্যন্ত কোনো কাগজে দেখিনি যে তিনি হঠাৎ বিশেষ কোন দেবালয়ে চলে গেলেন, গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। পলিটিক্স একটা অদ্ভুত খেলা। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধনে সিলেট ও রাজশাহীতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১১ জনকে আটক করা হয়। বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে বাম গণতান্ত্রিক জোট মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে কালো পতাকা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে আটক করা হয় ৬ জনকে। রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়।
রাজপথে সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার জন্য ছাত্রদল সহ বিএনপি নেতাদের উপর দায় চাপালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, স্বাধীনতার 50 বছর উদযাপনের মুহূর্তে বেগম জিয়ার কারাবন্দী থাকাটা দুঃখজনক। আজকে সমস্ত রাস্তা জনপথ আজকে প্রকম্পিত হওয়া উচিত ছাত্রদের দ্বারা, যে আমরা এই অন্যায় অবিচার এই ভয়ঙ্কর স্বৈরাচারী শাসককে চাই না, এটা তাদের দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত মনে হবে না যে আমি একটা কারাগারে বাস করছি, বন্দিত্ব নিয়ে বাস করছি, শৃঙ্খলিত অবস্থায় বাস করছি, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু শৃঙ্খল ভাঙতে পারবো না। 2013 সালে আমরা একটা প্রচণ্ড শক্তি নিয়ে আন্দোলন করেছি, 2015-তে আন্দোলন করেছি, পরবর্তীকালে আন্দোলন হয়েছে, আমরা এই সরকারকে সরাতে পারিনি। এ ব্যর্থতা আমাদের সকলের, এ দায় আমাদের সকলের। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে তার সরকারি বাসভবন থেকে এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, নিজেরা জনবিচ্ছিন্ন বলেই দেশের কোনো উন্নয়ন তারা দেখতে পায় না। দেশের উন্নয়ন অর্জন যেমন বিএনপি দেখতে পায় না, তেমনি দেখতে পায় না নেতিবাচক রাজনীতির কারণে তাদেরকে জনগণ যে প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে আসলে তাদের সহ্য হচ্ছে না। দেশরত্ন শেখ হাসিনার অব্যাহত উন্নয়ন যাত্রা তাদের গাত্রদাহ। তারা নিজেদের নাক কেটে পরে যাত্রাবঙ্গের দর্শনে বিশ্বাসী, আর তাই নিজেদের পায়ের নিচের মাটি হারিয়ে সরকারের অন্ধ সমালোচনায় মনোযোগ দিয়েছে। ভোরের সময়ে আরও থাকছে। চুয়াডাঙ্গায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে বালু তোলা নিয়ে বিরোধের জেরেই হামলা, দাবি স্বজনদের। পরকীয়া সম্পর্ক মেনে নিতে না পারায় খুনের পরিকল্পনা। কৌশলে স্ত্রীর প্রেমিককে ডেকে নেওয়া হয় নদীর পাড়ে, খুন করার পর মরদেহ ভাসিয়ে দেয়া হয় বুড়িগঙ্গায়। ঘটনার 16 দিন পর হাসপাতালের মর্গে স্বজনরা শনাক্ত করে মরদেহটি। হত্যায় জড়িত একজনকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বুলবুল রেজার রিপোর্ট। 7 মার্চ কামরাঙ্গীর চর থেকে নিখোঁজ হন জহির রিমন। তার বড় ভাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। রিমনের ব্যবহৃত মোবাইলটি উদ্ধার হয় কাফরুল থেকে। মোবাইলটির সূত্র ধরে পুলিশ আটক করে শুভকে। শুভ পুলিশকে জানায় তার স্ত্রীর পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় রিমনের কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়েছিল সে। তার স্ত্রীর মিমের সঙ্গে রিমনের অনৈতিক সম্পর্কের কথাও পুলিশকে জানায় সে। ব্যাপক জিজ্ঞাসাবাদে রিমনকে খুন করার কথা স্বীকার করে শুভ। ধীরে ধীরে খুলতে থাকে রহস্যের জট। 7 মার্চ রাত 10:30টায় রিমনকে নিয়ে সিএনজিতে করে শুভ যায় কেরানীগঞ্জের আটিবাজারে। সেখানে তারা পৌঁছায় রাত 11:30টায়। নিরিবিলি পরিবেশে গল্প করতে নদীর পাড়ে গিয়ে বসে রিমন আর শুভ। গল্পের এক পর্যায়ে শুভ রিমনের কাছে জানতে চায় তার স্ত্রী মিমের সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা। রিমন বিষয়টি স্বীকার করে মাথা নিচু করে ক্ষমা চায়। এই সুযোগে পেছন থেকে হাতুড়ি বের করে রিমনের মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে শুভ। লুটিয়ে পড়ে রিমন, পরে মরদেহটি নদীতে ভাসিয়ে দেয়া হয়। ঘটনার একদিন পর সাভারের ভাকুরতা এলাকার শৈলমাছি ঘাট থেকে একটি মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহটি রয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে। আত্মীয় স্বজন মর্গে গিয়ে শনাক্ত করে এটি রিমনের মরদেহ। নৌ পুলিশ এসে উঠাইছে লাশটা উপরে, পরে পুলিশ তদন্ত করতেছে যে কোথায় কোথায় আঘাত করছে। সো তারা লিখতেছে, তখন আমরা ভিডিও যে দেখলাম লোকটা তার উঠানোর পরও তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। পুলিশ বলছে পরকীয়ার জেরেই এই হত্যাকাণ্ড। তার যে একটা ক্ষোভ আছে, আক্রোশ আছে, এটা সে অনেক সময় ধরে তাকে পিটিয়ে পিটিয়ে যখন সে আর নড়াচড়া করে না তখন সে মনে করে সে মারা গেছে। রাত 12:30 থেকে 1টার মধ্যে কোনো এক সময়ই খুনটি সে করে ফেলেছে এবং তারপরে সে ডেড বডিটা পানিতে ফেলে দিয়েছে। রিমন হত্যাকাণ্ডের বিষয়টি আরও তদন্ত করে দেখছে পুলিশ। এটা পরের দিন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্যে পুলিশের সামনে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত হান্নান সহ 7 জনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীর দক্ষিণখানের এই বাড়িতেই থাকেন জাপান ফেরত আমিনুল ইসলাম হান্নান। বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় নিজের প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে পুরো এলাকা নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থাকার কোনো প্রমাণ না মিললেও তার বাড়ির নিচতলার কয়েকটি কক্ষ জুড়ে রয়েছে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিজের অসংখ্য ছবি বাধাই করে রাখা। বিভিন্ন পোস্টারে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাপান বাংলাদেশ মানবাধিকার সংস্থা সহ প্রায় 12টি সংস্থার চেয়ারম্যান পরিচয়ে রাখা পোস্টার ব্যানারও রয়েছে অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত বাড়িটির নিচতলার অপর একটি কক্ষে। জাপানি কটেজ নামের এই বাড়িটির পাশেই আব্দুর রশিদ নামে এক গার্মেন্টস ব্যবসায়ী অবকাঠামো নির্মাণের লক্ষ্যে বালু জমিয়ে রাখলেও তা বিক্রি করে দেওয়ার খবর পেয়ে বুধবার সকালে হান্নানের কাছে এ বিষয়ে জানতে চান রশিদ। কথা কাটাকাটির এক পর্যায়ে হান্নান নিজের শটগান থেকে রশিদকে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশের সামনেই তাকে হত্যা করে হান্নান। 3 জন অথবা 4 জন আসছে আর কি, যে বালুটা কে নিছে জানার জন্য। তো আইসা মোটামুটি খুঁজে বাইর করছে যে হান্নান সবাই লুকিয়ে নিচ্ছে, মানে শটগান রেডি করতেছে। আমি আইসা দেখি ওর হাতে শটগান, তো ও রেডি করতেছে গুলি করবো। তো আমি এই সইরা গেছি, আর ও আমার পিছন ছিল, ওর এত উড়ে গেছে। তো আমি যখন সইরা ওই পাশে গেছি, তো এই পাশটা ওই যখন শব্দ রয়েছে এই পাশটা তাকাই দেখেছি ওখানে পড়ে গেছে। হান্নানের লোকজন 1 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, যেন কাজ করতে হইলে তার 1 লক্ষ টাকা দিতে হবে। আপনারা আমার চাস্তো বাইরে এসে কেন মারলো এটা সুষ্ঠু তদন্ত করে আপনাদের কাছে তার সঠিক বিচার দাবি করি, এটাই আপনাদের কাছে আমাদের কাম্য। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে পুরো ঘটনা খতিয়ে দেখে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে। আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান সহ মোট 7 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। তার হেফাজত থেকে আমরা একটি পিস্তল এবং আমরা একটি শটগান সহ বেশ কিছু অ্যামিউনিশন আমরা জব্দ করেছি। এই ঘটনায় এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে 2টি অস্ত্র সহ হান্নান ও 6 ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণে বাড়ির মালিক সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনার পর থেকে বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। প্রশাসনের ধারণা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সময় এই ঘটনা ঘটে। আতাউল হক সাগরের ক্যামেরায় হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। বুধবার বিকেল 4:30টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোবিন্দগঞ্জের নয়াপাড়া গ্রাম। পরে ওই গ্রামের বোরহান উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। গ্যাস সিলিন্ডার যদি বাস্ট হইতো তাহলে গ্যাস সিলিন্ডার তো কিছু নমুনা বোঝা যায়। গ্যাস সিলিন্ডার আমার ঘরে আছে না, আসার সাথে দেখলাম আমরা না বম ব্লাস্ট হয়েছে, মানুষ বলছে। ওই বাড়ি থেকে উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে একই গ্রামের অহেদুর ও মহিমাগঞ্জের রানা মারা যায়। নিহত বোরহান দীর্ঘদিন কুয়েতে ছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেয়ার সময় এমন বিস্ফোরণ, ধারণা পিবিআই এর এ কর্মকর্তার। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটা সন্ত্রাসী কার্যকলাপের জন্য পরিকল্পনার একটা অংশ ছিল, প্রিপারেশনের একটা অংশ ছিল। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বোরহানের পরিবারের 4 নারী সহ 5 জনকে আটক করেছে পুলিশ। বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করব। আমরা প্রিভিয়াস যদি এরকম ঘটনা ঘটে সবকিছু আমরা আমলে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা গভীরভাবে তদন্ত করে আমরা বিষয়টা আমরা নিশ্চিত করব যে আসলে প্রকৃত ঘটনাটা কি। বোরহানের বাড়ি থেকে কস্টেপ সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা এসব পরীক্ষা নিরীক্ষার পর বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রোহিঙ্গারা লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে ক্যাম্পের বাইরে ছড়িয়ে যাওয়া রোহিঙ্গারা জড়িয়েছে খুন করা সহ নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে। স্থানীয়রা বলছেন আশ্রয় শিবিরে কোনো ঘটনা ঘটলেই ক্যাম্প ছেড়ে রোহিঙ্গারা মিশে যায় লোকালয়ে। তবে অগ্নিকাণ্ডের পর ভাসমান হয়ে পড়া রোহিঙ্গারা কোনোভাবেই যাতে লোকালয়ে মিশে যেতে না পারে সে বিষয়ে সজাগ থাকার কথা জানিয়েছে পুলিশ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবাক। ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে প্রাণ বাঁচাতে ঝুপড়িঘর ছাড়ে কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরের হাজার হাজার রোহিঙ্গা। এরপর অনেক রোহিঙ্গা চলে যায় কুতুপালং ক্যাম্পে অবস্থান করা স্বজনদের কাছে, আবার অনেকেই যায় লোকালয়ে। তবে আগুন নিভে যাওয়ার পর ক্যাম্পে ফিরেছে অনেক রোহিঙ্গা। স্থানীয়দের দাবি, আশ্রয় শিবিরের সংঘর্ষ, সংঘাত বা সম্প্রতি আগুন লাগার মতো ঘটনা সংঘটিত হলেই ক্যাম্প ছেড়ে লোকালয়ে পালিয়ে যায় রোহিঙ্গারা। কিছু না কিছু অপরাধমূলক কিছু ঘটাইলে তারা ক্যাম্প থেকে
ছাড়িয়ে অন্যদিকে অন্য এলাকায় বিভিন্ন এলাকায় গিয়ে তারা স্থানান্তরিত হতে পারে। বিভিন্ন দোকানপাট রেস্টুরেন্টে তারা চাকরি করে এবং তারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে। বাসমান হয়ে পড়ার সুযোগ নিয়ে রোহিঙ্গারা যেন কোনোভাবে লোকালয়ে মিশে যেতে না পারে সে বিষয়ে সজাগ থাকার কথা জানালেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। ছড়িয়ে যেন যেতে না পারে সেই ব্যবস্থা আমরা করছি। আমরা অন্যান্য রাস্তাগুলোতে আমাদের চেকপোস্ট আছে, প্রত্যেকটা ক্যাম্পে সিআইসি আছে, তারা এই জিনিসগুলো দেখাশোনা করছেন। আমরা আমাদের ল এনফোর্সিং এজেন্সির পক্ষ থেকে বাইরের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা কাজ করতে। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে ছড়িয়ে পড়ার বিষয়টি কঠোরভাবে নজরদারিতে রাখা হয়েছে। এই ব্যাপারগুলোকে আমরা কঠোরভাবে নজরদারিতে রেখেছি যাতে কেউ ক্যাম্পের বাইরে না যায়। গত 2 বছরে দেশের নানা স্থান থেকে 50,000-এর অধিক রোহিঙ্গাকে উদ্ধার করে ক্যাম্পে পাঠানো হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে তীব্র গরমে খাবার ও পানির সংকটে চরম মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে কক্সবাজারের উখিয়ায় আগুনে ঘরহারা রোহিঙ্গা পরিবারগুলো। দ্রুত রোহিঙ্গাদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে কাজ করছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। তবে স্থানীয়দের দাবি এটি একটি পরিকল্পিত ঘটনা। গতকাল দুপুরে ক্যাম্প পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আরও জানান, ক্ষতিগ্রস্তরা ভাষান্তরে যেতে চাইলে বিষয়টি ভেবে দেখা হবে। সুজাউদ্দিন রুবেলের আরও একটি রিপোর্ট। কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের 9 নম্বর ক্যাম্প। আগুনে সবকিছু হারিয়ে দিশাহারা রোহিঙ্গা পরিবারগুলো। তীব্র গরমে আশ্রয়ের জায়গাটুকু আঁকড়ে ধরার চেষ্টা করছেন তারা। খাদ্য ও খাবার পানি সংকটে অনাহারে চরম কষ্টে দিন পার করছেন তারা। মশারি নাই, গোফারি নাই, বেগুন পুরি গিয়ে আহা কেঙ্গুরি মানে দিলাম মধ্যে ওর সারা কান্না রুই দি এখন টাম্পু ভাই আরাতে হর পুরি গিয়ে তো দেশি বাইলা পুরি গিয়ে তার সঙ্গে পুরি গিয়ে গো হাম্বল পুরি গিয়ে গই। ভয়াবহ আগুনে বিরান ভূমি রোহিঙ্গা ক্যাম্পের বড় একটি অংশ। চারপাশে কেবলই আগুনের পোড়া ধ্বংসস্তূপ। এর মধ্যে ঘরহারা মানুষগুলোর জন্য দ্রুত চলছে তাঁবু নির্মাণের কাজ। ইতোমধ্যে অনেকে তাঁবু পেয়ে দারুণ খুশি। গরগাম ফুরি আর বেশি কষ্ট পড়ছি, বেশি অশান্তি পড়ছিলাম। এখন টাম্বু দিয়ে আর বেশি শান্তি সারা ভাই। 700টা নিয়ে নেমেছি আমরা টার্গেট। এরপরে দেখি যতটুকু আগানো যায়। প্রত্যেকটা তাঁবুতে আপনার একটা ফ্যামিলি, একটা পরিবার আশ্রয় নিতে পারবে। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানোদের দাবি এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, একটি পরিকল্পিত ঘটনা। 2 মেলা দূর থেকে আগুনকে লক্ষ্য করে এখান থেকে হঠাৎ করে এখানে যখন আমাদের পাশে আগুন ধরে গেছে, পাশের থেকে আবার ওইখানে এইটা আপনার আগুন লাগছে কোথায় টিভি টাওয়ার পাশে ছোট করে, কিন্তু আপনার এই যে বালুখালী আপনার ক্যাম্প 9 আসার কথা না। আধিপত্য বিস্তার জন্য ওদের হয়তো বড় একটা কিছু আছে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দেখব সেখানে যদি কারো দোষ ত্রুটি পাওয়া যায়, কিংবা কেউ যদি কর্তব্য অবহেলা করে থাকে, কিংবা কেউ দোষ অভিসন্ধি থাকে এই আগুন ধরানোর জন্য, তাহলে সেটা তো অবশ্যই আমরা আইনত বিচার করব। গত সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে বালুখালী ক্যাম্পে পুড়ে যায় রোহিঙ্গাদের 10,000-এর বেশি বসতি। মারা গেছেন 11 জন। তীব্র গরমে চরম কষ্টে রয়েছে আগুনে ঘরহারা এসব রোহিঙ্গারা। তবে তাদের চিন্তা সবাই করলেও এখনো পর্যন্ত সহায়তা পায়নি স্থানীয় 600 পরিবার। তারাও চান দ্রুত তাদের জন্য সহায়তা করা হোক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার বিকেলে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বজনরা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে সদরের 6 খড়িয়া গ্রামে বালি তোলাকে কেন্দ্র করে তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর আলীর সাথে স্থানীয় মমিন ও জিসানের বিরোধ চলছিল। বুধবার দুপুরে শুকুর আলীর ম্যানেজার ও দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বালির হিসেব রাখতে 6 ঘড়িয়া খামার মাঠে যায়। এ সময় তাকে পিটিয়ে জখম করার অভিযোগ ওঠে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোনো কেস নেই, মামলা নেই, ও তো কারোর সাথে অপরাধ করে না। ও মানুষের সাথে দুটো কথা তাই বলবে না বলে সুস্থ মতন খায় আর সুস্থ মতন থাকে। কারোর সাথে গন্ডগোল, মারামারি, ফ্যাসাদ
এসবে কোনো খারাপ কাজে জড়িত নেই। অনেক লোক আছে কারা মেরেছে, যাই হোক আমি তাদের বিচার চাই। 2:15টার সময় সংবাদ পেলাম যে হাসপাতালে একজন গুরুতর আহত অবস্থায় একজন রোগী ভর্তি হয়েছে। আমাদের পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে আমরা হাসপাতালে আসি। কুষ্টিয়ার পোড়াদহে লাইনচ্যুত বগি ফেলে টুঙ্গিপাড়া এক্সপ্রেস চলে যাবার সময় ট্রেনের নিচে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। পাবনা থেকে আসা উদ্ধারকারী ট্রেন বগি দুটি সরিয়ে নিলে 6 ঘন্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। কুষ্টিয়া থেকে এস এম রাশেদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বুধবার রাতে কুষ্টিয়ার মিরপুর এলাকায় নানি সালেহা খাতুনের হাত ধরে 11 বছরের নাতনি আলেয়া খাতুন রেললাইন পার হচ্ছিল। এই সময় দুর্ঘটনা কবলিত টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত দুটি বগি ফেলে চলে যাবার সময় কাটা পড়েন বৃদ্ধা সালেহা খাতুন। আহত হন নাতনি আলেয়া। এ সময় আরেক পথচারী শাহেদা খাতুনও আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেন স্থানীয়রা। এদের মধ্যে শাহেদার অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসক। দৈনিকই যায় ওর নানির সাথে আসা যাওয়া করে, আজকে গাড়ির উল্টো লাইনে গাড়ি এসে এই অবস্থা হয়েছে। ওনারা বুঝতে পারে না যে ওই লাইনে গাড়ি আসতেছে, যার জন্য ধাক্কা লাগে একজন 2 খণ্ড হয়ে গেছে। আহতদের চিকিৎসা চলতেছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের 6 ঘন্টা পর খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এখানে প্রতিদিনই মধুমতির সাথে টুঙ্গিপাড়ার ক্রসিং হয়। মধুমতির ট্রেনটা আগে আমরা শান্ডিং করি, শান্ডিং করার পরে যদি টাইম থাকে এর ভিতরে ইঞ্জিন রিভার্সিং চলে যাওয়ার পরে আমরা টুঙ্গিপাড়া রিসিভ করি। বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার পোড়াদহ জংশন এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে দুটি বগি লাইনচ্যুত হয়। পাবনার পাকশী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। সময় সংবাদ, কুষ্টিয়া। 2 স্ত্রী রেখে স্কুল ছাত্রীর সঙ্গে প্রেম, পরে শারীরিক সম্পর্ক আর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণ। সবশেষ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষ পানে স্কুল ছাত্রের আত্মহত্যা। পরে এলাকা ছাড়া হয় পরিবারও। এই ঘটনায় অবশেষে অভিযুক্ত হাফিজুরকে গ্রেফতার করে সিআইডি বলছে ধর্ষণে জড়িত আছে হাফিজুরের বন্ধুরাও। রংপুরের বদরগঞ্জ থানার কাঁচাবাড়ি গ্রামের বাসিন্দা 9ম শ্রেণীর এক শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন লোহানীপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার ইউনুস আলীর ছেলে হাফিজুর রহমান। আগের 2 জন স্ত্রী থাকলেও এই শিক্ষার্থীর সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কেও মিলিত হন হাফিজুর রহমান। শারীরিক সম্পর্কের এক পর্যায়ে এই ভিডিও মুঠোফোনে ধারণ করেন হাফিজুরের বন্ধু বিপুল চন্দ্র। আমার আগের বউ তো সে তার সমস্যা ছিল থেকে সে অন্যখানে বিয়ে করছে, পরে আমি বিয়ে করছি, সে তো আছে, সে আমার সম্পর্কের কথা জানি, সে রাগ করে বাবার বাড়ি গেছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বন্ধু বিপুলের বাড়িতে নিয়ে কয়েকবার ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন হাফিজুর। পরে হাফিজুরের বন্ধুরা মিলে ভাইরাল করে ভিডিওটি। এই ঘটনা জানাজানি হলে চলতি বছরের জানুয়ারিতে বিষ পানে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। এবং তাকে প্রায়ই বলে আমি ভিডিও ভাইরাল করে দিব। এই মেয়েটি যেহেতু অল্প বয়স, গরিব মানুষের মেয়ে, সে কারণে সে চক্ষু লজ্জার ভয়ে সে বিষ পান করে গত 5ই জানুয়ারি। সিআইডি এই ঘটনায় জড়িত হাফিজুর রহমানকে মঙ্গলবার রাজধানীর আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে। এছাড়া পারিবারিক কলহের জেরে ঝিনাইদহের চাচা খুনের ঘটনায় ভাতিজাকে গ্রেপ্তার করেছে সিআইডি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে থাকবে শিশুদের জন্য রাইড কেবল কার। আধুনিকায়নের শিগগিরই কাজ শুরুর আশা, রক্ষণাবেক্ষণে থাকবে বেসরকারি অপারেটর। রমজানে বিনামূল্যে দেয়া হবে ভোগ্যপণ্য। এই আশায় কুলসুমা আক্তারের পরিবর্তে 3 বছর ধরে কারাভোগ করছেন চট্টগ্রামের মিনু আক্তার। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুমার প্ররোচনায় তার এই কারাজীবন বলে অভিযোগ উঠেছে। এর সঙ্গে কারা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ সরকার নিয়োজিত কৌঁসুলির। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম আদালতের টুলে বসা এ 3 শিশু জানে না মা মিনু আক্তার জীবিত থাকা সত্ত্বেও গত 3 বছর ধরে তাদের জীবন কাটছে এতিমখানায়। এক আইনজীবীর মাধ্যমে অবগত হওয়ার পর আদালতের নির্দেশে কারাগারে থাকা মা এবং এতিমখানা থেকে নিয়ে আসা হয় এ 3 শিশুকে।
2018 সালের 12 জুন থেকে কুলসুমা আক্তার নামে অন্য এক আসামির হয়ে কারাগারে রয়েছেন তাদের মা মিনু আক্তার। কোহিনুর বেগম নামে এক পোশাক শ্রমিককে হত্যার দায়ে এই মামলায় কুলসুমা আক্তারের যাবজ্জীবন সাজা দিয়েছিল আদালত। আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু তথ্য অনুসন্ধান করা দরকার। গভীরে গিয়ে আমি দেখলাম যে এই বিষয়টা অরিজিনাল যে মহিলা আছে সেই মহিলা এখানে নাই, সে পলাতক। এই মহিলাটাকে ফেকলি এখানে ঢুকানো হয়েছে। এদিকে আদালতে দেওয়া জবানবন্দিতে মিনু আক্তার দাবি করেছেন 3 বছর আগে রমজান মাসে ভোগ্যপণ্য দেওয়ার নাম করে কুলসুমা আক্তার তাকে আদালতে নিয়ে আসে। কুলসুমা আক্তারের শেখানো মতে আদালতের ডাকে সাড়া দিতে গিয়ে তাকে এখন কারাবাস করতে হচ্ছে। অথচ 2000 সালে এই হত্যাকাণ্ডের পর 2007 থেকে 2009 সাল পর্যন্ত 2 বছর কারাগারে ছিল প্রকৃত আসামি কুলসুমা আক্তার। এক্ষেত্রে ভুল আসামি হিসেবে মিনু আক্তারের 3 বছরের সাজা ভোগের জন্য কারা কর্তৃপক্ষকে দুষছেন সরকার নিয়োজিত কৌশলী। ডাল চাল এগুলো দিবে, বলছে যে কুলসুমি নাম ধরে যদি ডাকে, কার্ড দিয়ে যদি যখন বলবে যে কুলসুমি কুলসুমি বললে তুমি হাত উঠাবা। কারাগারে উচিত ছিল এই আসামি ছবি এবং আগের পূর্বের আসামির ছবি এবং স্বাক্ষর এক আছে কিনা সেটা দেখা। চট্টগ্রামের 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালতে মিনু আক্তারের কারাবাসের এই তথ্য উঠে আসলো। উচ্চ আদালতে এই হত্যা মামলার আপিল শুনানি চলছে। এই অবস্থায় নিষ্পত্তির জন্য পুরো নথি উচ্চ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকায় মেট্রো রেলের পর এবার হতে যাচ্ছে বিদেশের আদলে পাতাল রেল। মাটির নিচে থাকবে আধুনিক স্টেশন, প্রতিটি স্টেশনে ট্রেন থামবে 30 সেকেন্ড। 11টি লাইনে চলবে রেল। এর মধ্যে 2030 সালের মধ্যে 4টি লাইনের কাজ শেষ করতে চায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সদরঘাট থেকে নামার পর থাকবে না আর পরিবহন সংকট। সদরঘাট থেকে গুলিস্তান, মহাখালী, কচুক্ষেত, উত্তরা হয়ে টঙ্গী পর্যন্ত 29 কিলোমিটার হচ্ছে পাতাল রেল। এই পরিকল্পনা বাস্তবায়নে ঢাকার মোট 11টি রুটকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে প্রথম 4টি রুট ঝিলমিল আবাসিক এলাকা থেকে টঙ্গী, সিদ্দিরগঞ্জ থেকে কামরাঙ্গীরচর, উত্তরা থেকে নারায়ণগঞ্জ, গাবতলী থেকে মাস্তুল, যার 92 কিলোমিটার কাজ শেষ করতে চায় 2030 সালের মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বুধবার রাজধানীর একটি হোটেলে এসব সড়কের সম্ভাব্যতা যাচাই কাজের সাথে যুক্ত বিদেশি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের নিয়ে সেমিনারে এই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 2070 সাল পর্যন্ত এই লাইনগুলো বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে 30 সালের মধ্যে 4টা, 40 সালের মধ্যে আরও 4টা প্রায়োরিটি সেট করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন যেটা ঝিলমিল থেকে সদরঘাট গুলিস্তান হয়ে আপনার টঙ্গী যাবে, সে ও লাইন, সেটা অতি সত্বর ডিটেইল ডিজাইনের করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে 40 লাখ মানুষের যাতায়াতের মাধ্যম হবে পাতাল রেল, আর ঘন্টায় 60,000 মানুষ এই রেল ব্যবহার করবে। সাবওয়ে নির্মাণের ফলে ঢাকা শহরের প্রায় 80 লাখ কর্মজীবী মানুষের প্রায় 40 লাখ মানুষ মাটির নিচে স্থানান্তর হবে এবং মাটির উপরিভাগে যানজট ও জনজট মুক্ত থাকবে। অনুষ্ঠানে জানানো হয়, পাতাল রেল নির্মাণের সময় রাজধানীতে চলমান উড়াল সড়ক এবং মেট্রো রেল নির্মাণের কাজ যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য সমন্বয় করবে সেতু কর্তৃপক্ষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আর বিদেশি টাকায় নয়, উন্নয়ন প্রকল্পে সরকার এখন খরচ করবে নিজেদের টাকা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের দাবি, প্রকল্পে বিদেশি অর্থ নিলে বেড়ে যায় ব্যয়, ওঠে নানা প্রশ্ন। আগে আমরা বিদেশি অর্থায়ন করবো বলেছিলাম, আমরা বিদেশি আমাদের সাথে থাকবে জয়েন্ট ভেঞ্চারে, কিন্তু এখন বিদেশিরা থাকলে আমাদের প্রজেক্ট কস্ট আমাদের জানি বেড়ে যাচ্ছে অনেক। এই জন্য আমরা সরকারি অর্থে আমরা নিজেরাই চেষ্টা করবো, যেহেতু আল্লাহর রহমতে আমাদের কাছে অর্থ আছে, আমরা নিজেরা এগুলা নিজের টাকায় করবো এবং সেইভাবে আমরা জানেন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকেও একটা পার্টিকুলার অ্যামাউন্ট আমরা এখানে ব্যয় করবো। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে রক্ষণাবেক্ষণ ও আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নির্দিষ্ট অংশে বেসরকারি অপারেটর নিয়োগ করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নির্ধারিত অংশে টিকিট কেটে ফি দিয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে হবে পর্যটকদের। তবে সুশীল সমাজের নেতারা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি সৈকতকে বাণিজ্যিকীকরণের জন্য ব্যবহার করা উচিত নয়। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত আউটার রিং রোড প্রকল্পের আওতায় সাগর পার্কে নান্দনিকতার সাথে তৈরি করা হয়। সৈকতকে সামনে রেখে বসার ব্যবস্থা সহ রাতের বেলায় আলোর ব্যবস্থা করা হয়। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিপুল অর্থে গড়ে তোলা সৈকত প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে বিদ্যুৎ বিল দিতে হিমশিম খাচ্ছে, আর বাজেট না থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে নান্দনিকতা হারাচ্ছে। এই প্রেক্ষাপটে রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সিডিএ। এখানে যখন একটা আন্তর্জাতিক মানের একটা অ্যামিউজমেন্ট পার্ক হবে, রক্ষণাবেক্ষণ ব্যয় সহ বিদ্যুৎ বিল সবকিছু মিলিয়ে ফি নির্ধারণ করা ছাড়া চৌকের এই মুহূর্তে বিকল্প নেই। কেমন হবে নতুন পরিকল্পনায় পতেঙ্গা সমুদ্র সৈকত? সিডিএর দাবি আন্তর্জাতিক মানের সমুদ্র সৈকত হিসেবে গড়ে তোলা হবে, যেখানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড, কেবল কার সহ আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে। 6 কিলোমিটার দীর্ঘ সৈকতকে 2টি জোনে ভাগ করে বেসরকারি অপারেটর দিয়ে পরিচালনা করা হবে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পরিকল্পনার কাজ শুরু হবে। যেহেতু ব্যয়বহুল প্রকল্প, তাই টিকিট কেটে ফি দিয়েই সৈকতের নির্ধারিত অংশে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। রিসোর্ট থাকবে, এখানে আপনার হোটেল থাকবে, এখানে মানুষ এসে একটু ঘুরবে, সমুদ্র ঘুরবে, সিতে জেটি দেওয়ার প্ল্যান আছে। এইসব পরিকল্পনাগুলো কিন্তু বেসরকারি টাকা দিয়ে করবে তারা, এবং তার জন্য একটা নমিনাল ফি নিবে। তবে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটি সৈকতকে কোনো বাণিজ্যিকরণের জন্য ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন সুশীল সমাজের এই নেতা। এটা একটা সম্পূর্ণ প্রকৃতি প্রদত্ত একটা সৌন্দর্য, এটা শুধু এটাই অবলোকন করতে যাবে মানুষ। আপনি শুধু পরিচ্ছন্ন রাখুন, আপনি নিরাপত্তা নিশ্চিত করুন। পতেঙ্গা সমুদ্র সৈকতে রবি থেকে বৃহস্পতি 30 থেকে 40 হাজার মানুষের সমাগম ঘটে। সাপ্তাহিক ছুটির দিনে তা লাখ পেরিয়ে যায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে ইলিশের উৎপাদন বাড়াতে এবং সরকারের চলমান নিষেধাজ্ঞা সফল করতে চাঁদপুরের মেঘনা নদীতে চলছে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। এই মুহূর্তে শহরের বড় স্টেশন এলাকায় আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, ফয়সাল, জাটকা সংরক্ষণে 2 মাসের যেই কর্মসূচি চলছে তার আজকে 25তম দিন, অর্থাৎ গত 1 মার্চ থেকে শুরু হয়ে এই কর্মসূচি শুরু হয়। তো আমি যদি এই মুহূর্তে আপনাকে যে চিত্রটি দেখাতে চাই, যে আমি আছি এখন চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায়, যে এলাকাটি ঘিরে আছে পদ্মা, মেঘনা এবং তার শাখা ডাকাতিয়া নদী। এই মুহূর্তে নদীতে একটু শুনশান নীরবতা, অর্থাৎ চিরাচরিত যে একটা নিয়ম ছিল যে এখানে জেলেরা মাছ ধরবে, বিশেষ অভিযানের কারণে এখন সেই মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। ফলে আমরা বলতে পারি যে জেলেরা আপাতত আজকে তেমন বেপরোয়া একটা ভূমিকা তাদের নেই, অর্থাৎ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ কেউ যখন মাছ শিকার করে সেই চিত্রটি আমরা অন্যদিন যেমনটি ধরতে পারি, আজকে কিন্তু তেমনটি পড়ে। যদিও ভোরবেলা নৌ পুলিশ, কোস্টগার্ড পৃথক পৃথক অভিযান চালিয়েছে এবং সেখানে দুর্গম একটি চর এলাকায় সেখানে একটি মাছ ধরার নৌকাকে তারা ধাওয়াও করেছিল। সেই ধাওয়ায় অবশ্য জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। তো আমি যদি বলি, আমার পাশে এখন নৌ পুলিশের একটি দল আছে যারা একটু আগে নদীতে টহল দিয়ে এখন বড় স্টেশন এলাকায় পৌঁছেছে। আর একটা তথ্য আছে, যে সেটি হলো যে এই যে জাটকা সংরক্ষণ কর্মসূচি চলছে, অর্থাৎ 2 মাস ব্যাপী যে অভিযানটি চলছে, আসলে এখানে এই সময়টিতে চাঁদপুরের পদ্মা মেঘনার যে বিশাল এলাকার নদী আছে সেখানে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে। ফলে এই সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা এখানকার সরকারি তালিকাভুক্ত প্রায় 52,000 জেলে এবং একের সঙ্গে আরও কয়েক হাজার জেলে আছে, সব মিলে 60,000 জেলে এবং তাদের যে পরিবারের সদস্যরা আছে, তারা বলা যায় যে জেলেরা যেমন বেকার, পরিবারের সদস্যদের মধ্যে আসলে কিছুটা হলো একটা হতাশা বিরাজ করছে, অর্থাৎ তাদের যে প্রতিদিনকার যে আয় সেটি এক প্রকার বন্ধ। আর একদিকে এই যেমনটি আয় রোজগার বন্ধ হওয়ার ফলে তাদের বেকারত্ব, সেই পরিস্থিতিতে সরকার তাদেরকে একটি খাদ্য সহায়তা, অর্থাৎ একটা প্রণোদনা দিচ্ছে, যেটি হচ্ছে যে 40 কেজি হারে 2 মাসের জন্য চাল দেওয়া হয়েছে। তো আমরা যদি আপনাকে জানাতে চাই যে ফয়সাল, যে এই যে চাল দেওয়া হচ্ছে, আসলে এই চালটি জেলেদের যেটি দাবি যে আসলে এই চাল দিয়ে আসলে তাদের সংসারের খরচটা পুষছে না, অর্থাৎ এর সঙ্গে আনুষঙ্গিক যে অন্যান্য পণ্য প্রয়োজন হয় সেটির একটা চাহিদা রয়েছে। আর এই চাহিদা মেটানোর জন্য আসলে কেউ কেউ নদীতে মাছ শিকারে নেমে পড়েন, আর তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা ধরা পড়েন। আমি আরেকটি কথা আপনাকে জানাতে চাই যে ফয়সাল, যে চাঁদপুরের এই যে পদ্মা মেঘনা বিশাল নদী জুড়ে যে অভিযান চলছে, সেক্ষেত্রে জেলা টাস্ক ফোর্স, অর্থাৎ যাত্রা সংরক্ষণের যে একটি কমিটি আছে, যার প্রধান হলো
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, গতরাতে তিনি আমাকে জানিয়েছেন যে চাঁদপুরের এই যে পদ্মা মেঘনা যে অভিযানটি চলছে সেখানে তাদের মূলত মৎস্য বিভাগের কাজটি হলো জেলা প্রশাসন সমন্বয় করছেন, একই সঙ্গে নৌ পুলিশ, কোস্টগার্ড এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সহায়তা করছেন। তো চাঁদপুরের যদি আমি একটা চিত্র জানাতে চাই যে গত 25 তারিখ অর্থাৎ আজ ভোর পর্যন্ত যে অভিযান চলছিল সেখানে প্রায় 12,500 কেজি জাটকা জব্দ করা হয়েছে, একই সঙ্গে 50 লাখ মিটার কারেন্ট জাল, প্রায় 250 মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আর যদি জেলেদের কথা বলি অর্থাৎ প্রায় 150 জন জেলেকে জেলে দেওয়া হয়েছে, যাদের অপরাধটা মৎস্য আইনে একটু বেশি ছিল। আর প্রায় 200 থেকে 210 জন জেলেকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড দেওয়া হয়েছে, যাদেরকে পরবর্তীতে সতর্ক করে দেওয়া হয়েছে যেন নদীতে যদি নতুন করে তারা মাছ ধরতে নামে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে জেল অর্থাৎ তাদেরকে কারাগারে নেওয়ার একটা ব্যবস্থা করা হবে। আমি আরেকটি কথা বলতে চাই যে গত 22 থেকে 24 তারিখ পর্যন্ত কোস্টগার্ডের একটা বিশেষ অভিযান ছিল, সেই অভিযানে আসলে তারা একটা সফল হয়েছে এই কারণে যে তাদের যে বিশাল বহর নিয়ে তারা নদীর চষে বেরিয়েছিল সেই বহরের ফলাফল হচ্ছে যে জেলেটা কিছুটা হলেও তারা নদীতে নামার সুযোগ পায়নি। আর যে মৎস্য বিভাগ আছে, আমি এই ভোর থেকে আসলে এখানে মৎস্য বিভাগের কোনো কর্মকর্তাকে দেখিনি। নৌ পুলিশ, কোস্টগার্ড তাদের যথারীতি টহল অব্যাহত থাকলেও সাথে টহলের সঙ্গে আমি কোনো মৎস্য বিভাগের কর্মকর্তাকে দেখিনি। সবশেষ তথ্য আপনাকে জানাতে যে চাঁদপুরের মতলব উত্তরের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশিস দাস ভোরবেলায় তিনি যখন তার সহকর্মীদের জন্য হাঁটার জন্য বের হয়েছিলেন তখন প্রায় 90 কেজি জাটকা সহ 2 জন জেলেকে তারা আটক করেন এবং সেই জেলেগুলো স্থানীয় এতিমখানা অসহায়দের মধ্যে বিতরণ করেন, একই সঙ্গে 2 জন জেলেকে আর্থিক দণ্ড দিয়ে ছেড়ে দেন। এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনায় জাটকা সংরক্ষণের সবশেষ তথ্য। ফয়সাল। চাঁদপুরের বড় স্টেশন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমদ। সিরাজগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। গতকাল বিকেলে এনায়েতপুর উপজেলার সাউদিয়া চাঁদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ওই সম্মেলন চলাকালে সভাপতি পদে সিরাজুল আলম মাস্টারকে হারিয়ে ডাক্তার শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকে হারিয়ে আনসার আলী বুদ্দু বিজয়ী হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ে। এ সময় পরাজিত ও জয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 1 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মুন্সিগঞ্জে সালিশি বৈঠকে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় গুরুতরভাবে আহত হয়েছেন 1 জন। পুলিশ জানিয়েছে, গতরাতে শহরের উত্তর ইসলামপুরে ইফটিজিং করার অভিযোগ এনে অভিকে মারধর করে একই এলাকার ইমন পাঠান। পরে ইমনের ভাই মিন্টুও অভিকে ডেকে নিয়ে মারধর করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে সালিশি বৈঠক বসে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। পরে অভির সমর্থকরা ইমনের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় 3 জন ছুরিকাঘাত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে ইমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল আনা হয়। এদের মধ্যে সাকিব মিয়া নামে আরেক যুবকের মৃত্যু হয়। ঘটনার পরপরই পলাতক রয়েছে অভিযুক্ত অভি। তবে 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জের প্রতিপক্ষের ছুরিকাঘাতে 1 যুবক নিহত হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বাসু সরকার। পুলিশ জানিয়েছে, গতরাতে অষ্টগ্রামের আলম দিঘির পাড় এলাকায় বাসু সরকার নামের 1 যুবকের সঙ্গে রিপন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বাসু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্ত বাসুকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সুনামগঞ্জ একটি কারখানা থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের মুক্তাখাই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু ইমন মুক্তাখাই গ্রামের আজাদ মিয়ার ফার্নিচারের কারখানায় কর্মচারী হিসেবে কাজ করত এবং কারখানাতেই কারখানার এক মিস্ত্রির সাথে রাত্রি যাপন করত। বুধবার সকালে ফার্নিচার কারখানার মালিক কারখানা বন্ধ দেখে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নিহত ইমনের মরদেহ বিছানায় মোড়ানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। রাজবাড়ীতে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কালুখালী উপজেলার কালিকাপুর এলাকায় এই কলাবাগান থেকে
নিহতের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে 4 মাস আগে ওই গৃহবধূ বাবার বাড়িতে চলে আসেন। সবশেষ মঙ্গলবার রাতে খাবার খেয়ে শোবার ঘরে যান। বুধবার সকালে পাশে একটি কলাবাগানে ওই গৃহবধূর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ। সুনামগঞ্জের শাহলাই হিন্দুপল্লিতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে করা মামলা দ্রুত বিচার আইনে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে শাহলার গুঙ্গি আর গাঁও বাজারে বিক্ষোভ করেন তারা। এ সময় বক্তারা মামলাটি দ্রুত বিচার আইনের নেয়ার দাবি জানান। একই দাবিতে হবিবপুর ইউনিয়নবাসী উপজেলা সদরে আলাদা বিক্ষোভ মিছিল করেছেন। পরে মামলাটি দ্রুত বিচার আইনে নেবার দাবি জানিয়ে শাল্লা থানার ওসির মাধ্যমে পুলিশ সুপার বরাবর লিখিত স্মারকলিপি দেন। MLM কোম্পানির নামে 13 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এই চক্রটি তাদেরই কোম্পানিতে মোটা অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করে ক্রাউন ডিরেক্টর পর্যন্ত পদোন্নতি এবং গাড়িসহ মূল্যবান সামগ্রী উপহারের আশ্বাস দিত। আর এই ফাঁদে পড়ে 12,000 মানুষ বিনিয়োগ করে সর্বস্ব হারিয়েছেন। দ্বিগুণ লাভের আশায় কিউ ওয়ার্ল্ড মার্কেটিং লিমিটেড নামের একটি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিতে 2,300 টাকা মূল্যের 1,029টি অ্যাকাউন্ট বা আইডি খুলে 23 লাখ টাকা বিনিয়োগ করেন নাহিদ রহমান। লাভ ও মূলধন সহ সর্বস্ব হারিয়ে এখন পথে বসেছেন তিনি। তারা বলছে যে 2300 টাকা করে একটা অ্যাকাউন্ট করবেন, বিজনেস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা করলে তারা শার্ট পিস, প্যান্ট পিস, 3 পিস, এগুলো জুতা, এরকম অনেক কিছু দেখাইছে যে এইগুলো বিজনেস করে আমরা প্রতিদিন আপনাদের অ্যাকাউন্টে 5 টাকা করে দিব। এইভাবে আমরা 1 বছরের মধ্যে আপনাদেরকে 5,000 টাকা করে প্রতিটা অ্যাকাউন্টে দিব। এইভাবে করে করে আমার কাছ থেকে 1,029টা অ্যাকাউন্ট করাইছে। এতে আমার প্রায় 23 লাখ টাকার মতো বিনিয়োগ হয়েছে। শুধু নাহিদই নয়, স্বল্প আয়ের মানুষ, মসজিদের ইমাম থেকে শুরু করে সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান সদস্য সহ 12,000-এরও বেশি মানুষ লাভের আশায় নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে কিউ ওয়ার্ল্ড মার্কেটিং লিমিটেড কোম্পানিতে বিনিয়োগ করেন। কিন্তু বছর পেরিয়ে গেলেও লাভ তো দূরের কথা, বিনিয়োগকৃত টাকা চাইতে গেলেও কোম্পানির কথিত চেয়ারম্যান মাকলেবুর রহমান মারধর সহ মামলা করার হুমকি দেয়। ইনকাম আসছে কিন্তু ইনকামটা দেয় নাই তারা। তাদের কাছে ইনকামটা যখন উইথড্র দিতে হয় তখন উইথড্রটা দিলে তারা আর ইনকামটা দেয় না, বলে আমাদের অ্যাকাউন্টে টাকা নাই, এখন সমস্যা এই সমস্যা। টাকা পেতে কোম্পানিতে যোগাযোগ করলে কোম্পানির কথিত পরিচালক গোলাম মিনহাজউদ্দিন নিজেকে পুলিশের ওসি পরিচয় দিয়ে উল্টো হুমকিও দিত। দাঁড়িয়ে ওরা মুরব্বী মানুষ, উনি বলে ওসি, উনি আমার স্বামীকে অনেক হলো মান অপমান করছে। আমি এখন ওনারে বিচার চাই যে উনি কেন হলো মিথ্যা কথা বললো যে ওসি। সিআইডি বলছে এই চক্র MLM কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট পার্টনার বা আইপি নামে আইডি খুলতে নানা ধরনের প্রলোভন দেখাতো। ডিলার নিয়োগ করে তাদেরকে বিশাল লাভের সম্ভাবনা দেখানো হয়, পরবর্তীতে দেখা যায় যে আসলে তারা কিছুই পায় না। এর মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আছে আসলে আমাদের ডিফেন্স ব্যাকগ্রাউন্ডের। চক্রের সদস্যরা আইডিধারীদের লভ্যাংশ দেওয়ার প্রলোভনে অনুমোদনহীন ও নিম্নমানের পণ্য চড়া মূল্যে নিতে বাধ্য করত বলেও জানায় সিআইডি। আর এই চক্রের মূল 3 হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও ইলিশে সয়লাভ মুন্সিগঞ্জের মাওয়া আড়ত। নানা আকারের ইলিশের পসরা সাজিয়ে বসেছেন দোকানেরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, ফয়সাল, এই পদ্মা তীরের ইলিশের হাটে কিন্তু ভোর থেকে হাটটাকে বিক্রি শুরু হয়ে গেছে এবং এখানে যে পদ্মার তাজা ইলিশ ঘিরে নানা অঞ্চলের মানুষ কিন্তু আজও এসছে এই মাওয়া ঘাটে ইলিশ কিনবার জন্য। এবং রাজধানী ঢাকা সব বিভিন্ন এলাকা থেকে যারা এসছেন তারা বলছিলেন যে ইলিশের দাম চড়া, কিন্তু তাজা ভালো ইলিশ পেয়ে তারা খুশি। এদিকে যে নরেন্দ্র মোদী কালকে এই মহান যে স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে আসছেন, সেই আশাকে ঘিরে তার যে এখানকার যে তার সফর, সেই সফরকে ঘিরেও কিন্তু ইলিশের বাজারে একটি প্রভাব পড়েছে। সেটা কিন্তু এখানকার আড়তদাররা বলছিলেন। তারা বলছেন যে এই যে অভয়ারণ্য, যেখানে অভয়াশ্রম, সেখানে যে ইলিশ ধরা নিষিদ্ধ, তারপরে কিন্তু পদ্মায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে এবং ইলিশের সাইজটিও কিন্তু এবার বড় চৈত্র মাসে সাধারণত এত
এত বড় ইলিশ মাছ তারা পান, জেলেদের জালে আসে না, কিন্তু এই যে বড় ইলিশ তারা ধরছেন সেগুলো বলছেন যে এখানে কিন্তু দাম চড়া, ইলিশের সরবরাহ থাকলেও কিন্তু চাহিদা বেশি থাকায় এই দামটি বেড়ে যাচ্ছে। এবং এখানে যে এই জেলায় 10,064 জন নিবন্ধিত জেলে আছে, তারা কিন্তু এই ইলিশ ধরার সঙ্গে বেশি জড়িত থাকেন এবং সবাই কিন্তু এখনো নদীতে নানা রকম মাছ ধরছেন। কিন্তু ইলিশকে ঘিরে এখানে যে অর্থনৈতিক যে প্রাণচঞ্চল অবস্থা সেটি কিন্তু এখনো বিরাজমান এখানে। এবং এখানকার যে আড়তদার, আমরা তার কাছে জানতে চাইবো যে ইলিশের দাম এত চড়া কেন, এখন কেজি প্রতি 1300 টাকা পর্যন্ত ইলিশের দাম, সেই কারণটি একটু যদি বলতেন আমাদের। ধন্যবাদ। আজকে মাওয়া মৎস্য আড়তে ইলিশের 6 লাভ, বিশেষ করে ক্রেতা বেশি। গত সপ্তাহ থেকে আজকে একটু দামটা একটু বেশি, 13 থেকে 1400 টাকা পার কেজি। আর বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসা উপলক্ষে বিভিন্ন মানুষের ভিতরে অনেক আনন্দ উল্লাস জাগছে। আগামীকালকে স্বাধীনতা দিবস, এই জন্য পদ্মার ইলিশ সবাই কিনতেছে হুড় করে, এবং দামটা এই জন্য একটু বেশি, হয়তো সামনে আর একটু কমে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে ইলিশের চাহিদা বেড়ে যাবার কথাটি, এবং তাদের যে ইলিশে বাজারে 6 লাভ থাকলেও আড়তগুলোতে ইলিশের একরকম মেলা বসছে, কিন্তু তারপরেও যে চড়া দামে বিক্রি হচ্ছে। এবং এই যে আগামীকাল মহান স্বাধীনতা দিবস, সেই দিবসটি যে ঘিরে অনেকে গ্রামে আসবেন এবং নানা রকম তাদের উৎসব রয়েছে। এর বাইরেও কিন্তু তারা বলছিলেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আগমন, যে সফরটি, এটি কিন্তু মাওয়া ঘাটের কাছাকাছি, এদিক দিয়েই কিন্তু অনেক মেহমান যাচ্ছেন এবং দেশ বিদেশের সাংবাদিক সহ নানা রকম টিম কিন্তু এই মাওয়া অতিক্রম করছেন। এবং তারা বলছিলেন যে এই যে সফর ঘিরে এই যে একটা বড় ধরনের এখানে অনুষ্ঠান হচ্ছে এবং বিদেশি অতিথিরা আসছেন, সেখানেও কিন্তু এই দেশি বিদেশি অতিথি আপ্যায়নেও এই পদ্মার তাজা ইলিশ নেওয়া হচ্ছে। সে কারণে কিন্তু বাজারে আর একটু বেশি চাপ পড়েছে, সে কারণে দামটি বেড়েছে বলে তারা জানিয়েছেন। তবে এখন যে 30শে জুন পর্যন্ত পদ্মা সহ সকল নদীতেই যে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ, সেটি কিন্তু এখনো বলবৎ রয়েছে। আর যে 6টি জেলায় অভয়াশ্রম রয়েছে, সেখানে কিন্তু 30শে এপ্রিল পর্যন্ত সব রকম মাছ ধরা নিষিদ্ধ আছে। আর গেল যে মা ইলিশ রক্ষা অভিযান, সেটি সফল হওয়ার কারণে কিন্তু এই পদ্মা এবার বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে তারা এখনো যে বিষয়টি বলছিলেন যে এখন যেই ঝাটকা নিধন হচ্ছে, তার মূলেই কিন্তু রয়েছে এই কারেন্ট জাল, এবং যেটি মুন্সিগঞ্জের মুক্তারপুরে একমাত্র এই কারেন্ট জালের ফ্যাক্টরি, সেখান থেকে কিন্তু কারেন্ট জাল সারা দেশব্যাপী ছড়িয়ে যাচ্ছে। কিছু অভিযানে কারেন্ট জাল যে তারা জব্দ করছে, সেগুলো পুড়িয়ে দিচ্ছে, কিন্তু এখনো কিন্তু এই কারেন্ট জাল ফ্যাক্টরিগুলো বন্ধ না হওয়ার কারণে যে ইলিশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে, সেই বিষয়গুলো কিন্তু এখানকার মৎস্যজীবীরা বলছিলেন। এবং এই যে হাটটিতে মাওয়া মৎস্য আড়ত, এবং যেটি একেবারে পদ্মা সেতুর পাদদেশে, সেইটি কিন্তু প্রায় অর্ধ শতাব্দী প্রাচীন এবং প্রতিদিন কিন্তু প্রায় 2 ঘন্টা চলে এই হাট। এই 2 ঘন্টায় কিন্তু 2000-এর বেশি লোকের কর্মসংস্থান এবং প্রায় কোটি টাকার মাছের বেচা কিনা হয়। এই ছিল মুন্সিগঞ্জের মাওয়ার ইলিশের হাটের সর্বশেষ। ফয়সাল। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। গাইবান্ধায় গৃহবধূর শরীর আগুনে পুড়িয়ে দেওয়ার মামলায় স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ শারমিনের শরীরে আগুন ধরিয়ে দেয় তার স্বামী কোরবান ও শাশুড়ি কুলসুম বেগম। এতে তার শরীরের প্রায় 85% দগ্ধ হয়ে যায়। পরে রাতেই শারমিনকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেলে ভর্তি করেন স্বজনেরা। এ ঘটনায় কুলসুম ও কোরবান সহ 3 জনকে আসামি করে সদর থানায় মামলা করে নির্যাতিতার বাবা। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাহকদের দোরগোড়ায় ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবা প্রদান করছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। গতকাল সকালে সদর উপজেলার ফতুল্লা থানার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্প বসিয়ে এ সেবা দেয়া হয়। মোবাইল ফোনে বার্তা পেয়ে সেবা পেতে উৎসাহের সাথে ক্যাম্পে আসছেন গ্রাহকরা। সেবার আওতায় অনলাইনে নতুন সংযোগ ও লোড বৃদ্ধির বাস, অনলাইনে ট্যারিফ মিটার ও নাম পরিবর্তন, বিদ্যুৎ বিল সংশোধন করা হয়। পাশাপাশি পেমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান, প্রিপেইড মিটারের ভেন্ডিং, বিল প্রদানের ছাড়পত্র, তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ ও
সমাধানের ব্যবস্থা করা হয়। মাগুরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশুদের নিয়ে হয়ে গেল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৩ শতাধিক শিশু শিল্পী অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু সহ বিভিন্ন চিত্রশিল্পীরা। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলা গড়তে শিশু শিল্পীরা তাদের চিত্রকর্মে তুলে ধরেন। মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ। গতকাল সকালে শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চৌরঙ্গি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতারা। এ সময় বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ভোরের সময়ে আরও থাকছে। মিয়ানমারের সেনার নির্যাতনের প্রতিবাদে জান্তা বিরোধীদের নীরব ধর্মঘট। আন্দোলন দমাতে ৬২৮ জন বিক্ষোভকারীকে মুক্তি, রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। সিলেটের বিয়ানীবাজার সীমান্তে দেশের অভ্যন্তরে পুরনো মসজিদের পাশে নতুন মসজিদ নির্মাণ নিয়ে বিজিবি বিএসএফ উত্তেজনা নিরসন হয়েছে। এরই মধ্যে নো ম্যানস ল্যান্ড থেকে তাদের একটি বাংকার সরিয়ে নিয়েছে বিএসএফ। তবে মসজিদ নির্মাণের বিষয়ে এখনও সুরাহা হয়নি। বিজিবি জানিয়েছে গতকাল সুতারকান্দি আইসিপিতে বিজিবি বিএসএফ কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে সীমান্ত এলাকায় খনন করা 3টি বাংকারের মধ্যে একটি বাংকার সরিয়ে নেয় বিএসএফ। এখনও মেলেনি মসজিদ নির্মাণের অনুমতি। আলোচনার মধ্য দিয়ে দ্রুত সমস্যাগুলো সমাধান হবে বলে জানিয়েছেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি সিলেটের বিয়ানীবাজারের গোজু কাটা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 200 বছরের পুরনো একটি মসজিদের পাশে নতুন করে একটি মসজিদ নির্মাণ শুরু করেন এলাকাবাসী। এক পর্যায়ে নির্মাণ কাজে বাধা দেয় বিএসএফ। একই সঙ্গে নো ম্যানস ল্যান্ডের ভেতরে 3টি বাংকার গড়ে অবস্থান নেয় তারা। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ব্যাটালিয়ন কমান্ডার লেভেলে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে। অলরেডি বিএসএফ একটা বাংকার রিমুভ করেছে। অল লেভেল কমিউনিকেশন ইজ অন প্রোগ্রেস। আশা করছি উভয় পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে অল্প সময়ের মধ্যে একটা অ্যামিকেবল সলিউশন হয়ে যাবে। করোনা থেকে বাঁচতে অপরিহার্য হয়ে উঠেছে হ্যান্ড স্যানিটাইজার। এর ব্যবহারও বেড়েছে বহুগুণ। আয়ারল্যান্ডও ব্যতিক্রম নয়। সাথে এ ব্যবসাও এখন বেশ জমজমাট। একসময় চিকিৎসা ও গবেষণা ক্ষেত্রে এর ব্যবহার হলেও করোনাকালীন সময়ে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার এখন সর্বত্র। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। 54 বছর আগে লাতিন আমেরিকান সেবিকা লুপি হার্নান্ডেজ হাত সুরক্ষিত রাখার জন্য অ্যালকোহল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেন। তখন থেকে দীর্ঘ সময় এটি চিকিৎসা ও গবেষণার কাজে নিয়োজিত ব্যক্তিদের মাঝেই সীমাবদ্ধ ছিল। তবে জীবাণুমুক্তকরণ স্যানিটাইজার সবচেয়ে বেশি পরিচিতি পায় করোনা মহামারী শুরুর পর থেকে। গবেষকদের মতে শ্বাসতন্ত্রে আক্রমণকারী করোনা ভাইরাস চোখ, নাক, কান দিয়ে বেশি প্রবেশ করে। অধিকাংশ সময় তা হাতের মাধ্যমে ছড়িয়ে থাকে। তাই হাতকে সুরক্ষিত রাখতে আয়ারল্যান্ডে শপিং মল থেকে শুরু করে প্রতিটি জনসমাগম এলাকায় হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। এ ধরনের সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। বর্তমান সময়ের প্রেক্ষাপটে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বাইরে গেলে সামাজিক দূরত্বের পাশাপাশি কতক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার এসব মেনেই আমাদের চলতে হবে। নিজেকে সুরক্ষিত রাখতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, আর এতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। হ্যান্ড স্যানিটাইজার সবসময় রাখি। এখন বাইরে বের হলে, শপিং এ বা কাজের জায়গায় সবসময় ব্যবহার করি হ্যান্ড স্যানিটাইজার। যেসব হ্যান্ড স্যানিটাইজারে 60 থেকে 95% অ্যালকোহল আছে, সেসব হ্যান্ড স্যানিটাইজার জীবাণু ধ্বংসে সক্ষম। এক্ষেত্রে রাবিং অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ড স্যানিটাইজারই ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। করোনায় ধস নেমেছে নেপালের পর্যটন ব্যবসায়। বিদেশিদের পাশাপাশি স্থানীয়রাও দর্শনীয় স্থানগুলোতে যাচ্ছেন কম। এতে কমেছে পর্যটন কেন্দ্রিক আয়। সমস্যার উত্তরণে সরকারি সহযোগিতা প্রত্যাশা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। নেপাল থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট।
অন্নপূর্ণা, এভারেস্ট কিংবা হিমালয় কন্যা, বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম পছন্দের স্থান নেপাল। শুভ্র বরফ, পাহাড়ের আঁকাবাঁকা পথ আর পুরনো সব মন্দিরের সৌন্দর্য নজর কাড়ে সবার। তাই বছর জুড়ে পর্যটকদের আনাগোনায় পূর্ণ থাকত দেশটি। কিন্তু মহামারী করোনা বদলে দিয়েছে সব হিসেব নিকেশ। নেপালের অর্থনীতির ভিত, পর্যটন ব্যবসা এখন হুমকির মুখে। করোনা ভাইরাসের বিস্তারের পর থেকে এখানে নেই তেমন পর্যটকদের ব্যস্ততা। ব্যবসায়ীরা সময় গুনছেন সুদিনের। করোনার কারণে আমাদের পর্যটন ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোভিডের প্রভাবে আমাদের দোকান বন্ধ রাখতে হয়। পর্যটক না থাকলে জিনিসপত্র বিক্রি করব কার কাছে? করোনা ভাইরাস আমাদের অনেক ক্ষতি করেছে। আমরা যারা ছোট ব্যবসার সাথে জড়িত তাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। আমাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। করোনার কারণে কাঠমান্ডুতে পর্যটক শূন্য ছিল। আমরা সবসময় পর্যটকদের আশায় থাকি, তারা আসলে আমাদের ব্যবসা চাঙ্গা থাকে। কিন্তু সত্যি বলতে আমরা কষ্টের মধ্যে দিন পার করছি। ভ্যাকসিনের আওতায় এসেছে দেশের বেশিরভাগ মানুষ। কড়াকড়িভাবে মানা হচ্ছে কোভিড নিরাপত্তা। দেশটিতে 2019 সালে প্রায় $72 কোটি এসেছে পর্যটন খাত থেকে। উপমহাদেশ ছাড়াও ইউরোপ, আমেরিকার প্রায় 15 থেকে 20 লাখ লোক নেপালে ভ্রমণ করে প্রতি বছর। কিন্তু করোনার বিস্তারের পর সংখ্যাটা একেবারে নিম্নমুখী। করোনা ভাইরাস আসার আগে অনেক পর্যটকের সমাগম হতো। এখানে এসব জিনিস বিক্রি ভালো ছিল, কিন্তু করোনা ভাইরাস আসার পর লোক কমে গেছে। দেখুন, প্রথমবারের মতো নেপালে সফরে এসেছি আর এখানে আসতে পেরে খুবই উচ্ছ্বাসিত আমি। পেইন্টিং খুব পছন্দ করি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। সবাইকে বলবো, পর্যটনের জন্য নেপাল এক কথায় অসাধারণ। নেপালে ভ্রমণের জন্য আগে অন অ্যারাইভাল ভিসা থাকলেও করোনার পর থেকে ভিসা নিয়েই ভ্রমণ করতে হচ্ছে। পর্যটনকে ঘিরে যে দেশটার অর্থনীতি বরাবরই সচল থাকে, সেই দেশটা এখন ভুগছে পর্যটক শূন্যতায়। বিদেশি ভ্রমণ পিয়াসীদের পাশাপাশি করোনা ভাইরাসের পর নেপালের দর্শনীয় স্থানগুলোতে কমেছে স্থানীয় পর্যটকদের সংখ্যাও। ফলে ভ্রমণ এলাকা কেন্দ্রিক ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। তাদের প্রত্যাশা এই সমস্যার উত্তরণে সহযোগিতা করা হোক সরকারের পক্ষ থেকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, পাঠান দরবার স্কয়ার, কাঠমান্ডু, নেপাল। বিশ্বের সবচেয়ে বেশি আয়কর গ্রহণকারী দেশের মধ্যে অন্যতম সুইডেন। তবে মোট আয় এবং ব্যয়ের উপর ভিত্তি করে বছর শেষে অনেকেই আবার মোট দেয়া আয়করের একটা অংশ ফেরত পান। দেশটিতে সঠিক পরিমাণ আয়কর পরিশোধ না করা হলে জেল জরিমানা ছাড়াও বসবাসের অনুমতি হারাতে পারেন অভিবাসীরা। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। উন্নত জীবন আর ভালো উপার্জনের জন্য সারা বিশ্বে সুপরিচিত সুইডেন। ভালো উপার্জনের পাশাপাশি দেশটির বাসিন্দাদের মাস শেষে মোট আয়ের 20 থেকে 50 ভাগেরও বেশি কর পরিশোধ করতে হয়। তবে আয় এবং ব্যয়ের উপর ভিত্তি করে বছর শেষে একটা অংশ আয়কর ফেরতও পান তারা। সুইডেনে যদিও অনেক টাকা ট্যাক্স পে করতে হয়, কিন্তু এর বিনিময়ে আমরা অনেক সুবিধাও পাই। যেমন আমাদের এখান থেকে চিকিৎসা বাবদ যে খরচ, আমাদের প্রভিডেন্ট ফান্ড, আমাদের পেনশন সব এই ট্যাক্স থেকেই জমা হয়। দেশটিতে আয়কর পরিশোধ না করা অপরাধ হিসাবে বিবেচনা করা হয়। সঠিক পরিমাণ আয়কর পরিশোধ না করলে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়া সহ জেল জরিমানাও হতে পারে। অভিবাসীরা হারাতে পারেন বসবাসের অনুমতি। করোনা মহামারীতে অনেক বাঙালি ভাই কিন্তু কাজ করছেন, ফুডেরা এবং উবারে ফুড ডেলিভারি করছেন। এই মহামারীতেও কাজ পাচ্ছেন। তো আপনাদের সবাইকে আমার অনুরোধ থাকবে, আপনারা ট্যাক্স পে করবেন। সবার প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা অন্তত আপনাদের নিজেদের ট্যাক্সগুলো সঠিকভাবে পেমেন্ট করবেন, মমসগুলো পেমেন্ট করবেন এবং এগুলো নিজে অনলাইন থেকে বের করে চেক করবেন। না পারলে সরাসরি ইসকাতে বারকাতে যেয়ে চেক করবেন। সুইডেন ইউরোপের বাইরের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 31 মে পর্যন্ত বাড়িয়েছে। তবে বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসায় প্রবেশে বাধা নেই। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সুইডেনে আয়করের পরিমাণ বেশি হলেও যার পুরোটাই ব্যয় করা হয় প্রভিডেন্ট ফান্ড, পেনশন সহ নাগরিক সুবিধা নিশ্চিতকরণে। আর তাই সন্তুষ্ট জনগণ। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। জানাবো খেলার খবর। সাকিবের পর এবার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বোমা ফাটালেন মাশরাফি। বললেন 2017 সালে বোর্ডের চাপে টি-20 অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। শুধু তাই নয়, 2019 বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নাকি ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমে মিথ্যাচার করেছেন। এতে মাশরাফি যেমন অসম্মানিত হয়েছেন, ঠিক তেমনি তার পরিবারও হেয় প্রতিপন্ন হয়েছেন বলেও সময় সংবাদে জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রওজ।
পত্রপত্রিকায় দেখতে পাই যে 2 কোটি টাকা খরচ করে হঠাৎ করে একদিন যে মাশরাফির জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো প্রথম কোয়েশ্চেন আমার মাথায় এসেছে যে এই যে অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে এটা আমার পত্রিকায় পড়ছি, তার মানে নিশ্চয়ই এটা সত্য না। আমি তো আমাকে পজিটিভ ভাবতে হবে, এটা সত্য না। তাহলে পরে আমাকে পাপন ভাই একদিন ফোন দেয়, ফোন দিয়ে বলে তুমি বিসিবিতে আসো। তখন আমাকে পাপন ভাই বলে, যাই হোক আমাকে যখন অফিসিয়ালি পাপন ভাই প্রথম বলে তখন আমি পাপন ভাইকে অফিসিয়ালি আমার সাথে আলোচনা হয়, তখন আমি অফিসিয়ালি পাপন ভাইকে বলি যে পাপন ভাই আমি বিপিএলটা খেলতে চাই, বিপিএল খেলার পরে আমি আপনার সাথে বসে একটা সিদ্ধান্ত নেব। এবং পাপন ভাই কিন্তু সরাসরি আমাকে অ্যাগ্রি করে, আর কোনো কথা বলে না, ইটস ইওর কল, তুমি বিপিএল পর্যন্ত খেলো, এর পর্যন্ত কোনো ওয়ানডেও নাই, সো তুমি খেলো, এরপরে তো জিম্বাবুয়ে হয়তো আবার আসছে, তারপরে দেখা যাবে, ঠিক আছে। তো জিম্বাবুয়ে যখন আসলো তখন আমার সাথে সংসদে পাপন ভাইয়ের দেখা হলো। তো পাপন ভাই বললো যে কী করবো, আমি বললাম ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিচ্ছি। বললো ওকে ফাইন, ঠিক আছে, তুমি খেলো, তুমি এখন খেলতে যাচ্ছ খেলো। তো তখন আমি যেদিন লাস্ট ম্যাচে আমি অ্যানাউন্সমেন্টে যাব তখন আমি পাপন ভাইকে ফোন করি, পাপন ভাই আমি আজকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। তখন পাপন ভাই বলে ঠিক আছে। তারপরে আরেকবার যখন রিকনফার্ম করি তখন বলছে তুমি পাকিস্তানে যে লাস্ট ম্যাচটা করে তারপরে ছাড়ো। তো আমি বললাম যে না বন্ধু, পাকিস্তানে যে আমি করবো না, আমি ক্যাপ্টেন্সি দেশের মাটিতেই ছেড়ে দিই। তো উনি বললো তাহলে ঠিক আছে। যখন আমি দেখেছি যে আপনারা বলছেন যে মাশরাফির সাথে বাদ দেওয়ার আগে আমার কথা হচ্ছে, যখন দেখেছি যে আপনি বলছেন যে আমি ফিটনেসের কারণে বাদ গিয়েছি, তো আপনি এটা বলেন আমি মাশরাফিকে রাখতে পারছি না বলে বাদ দিয়েছি, হুইচ ইজ লজিক্যাল। কিন্তু এটা লজিক্যাল না যে আপনি আমাকে এরকমভাবে ডিসরেসপেক্ট করবেন মানুষের সামনে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ক্রিকেটের ভক্ত আছে, আমার পক্ষেও কেউ আছে, বিপক্ষেও কেউ আছে, আমারও তো একটা পরিবার আছে। তো আপনি সবার সামনে আমাকে ছোট করছেন যে আমি ফিটনেসে পাশ করলাম, আমি কোনোদিন ফিটনেসে ফেল করিনি। আপনি বলছেন যে আমাকে জানানো হচ্ছে, আপনি আমাকে কিছু জানাননি। রাদার দেন আপনি আমাকে বলেন যে মাশরাফি তো একটা কোথাও মিডিয়া স্টেটমেন্ট দিইনি তখনও পর্যন্ত, সো আপনার মাথা ব্যথার কোনো কারণই হয়নি। তো আপনি কেন নিজেই এই জিনিসটা টেনে আনলেন? আপনি বলতে পারতেন যে দেখেন যেটা প্রথমেই প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যে 2023 ওয়ার্ল্ড কাপে আমরা বিগার পিকচারে মাশরাফিকে দেখছি না, সো ইন দ্যাট কেস মাশরাফিকে আমরা রাখতে পারিনি। কেউ কোনো কোশ্চেন করতো বা করেছেও? করিনি। কোশ্চেন আসছে তখন যখন ফিটনেস নিয়ে, তখন আবার মাশরাফি ফ্রন্টে আসলো। মাশরাফি তো ব্যাকফুটে চলেই গেছিলো, আবার ফ্রন্টে আনার দরকার কি? তো এটা তো আমি কথা বলিনি, এটা মিডিয়ায় তো আমি এসে কথা বলিনি, আপনারাই বলেছেন। আর আপনি যখন এত মানুষের সামনে, এত দর্শকের সামনে, আমার ফ্যামিলির সামনে আমাকে ছোট করছেন, আমার দিনের পর দিন শ্রমকে যখন আপনি ছোট করে দেখছেন, তখন তো আমার ভাই গায়ে লাগবেই। এটা তো খুবই স্বাভাবিক, আমার খারাপ লাগবে না? আমি তো আপনার সহানুভূতি নিয়ে ক্রিকেট খেলিনি, আমি তো প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে উপস্থিত থেকেছি। আমার বাসায় কি সুস্থ আছে না অসুস্থ আছে আমি দেখিনি। এখন আমার ক্ষেত্রে ঘটেছে, ঠিক আছে, আমি হয়তো বা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু বলবো আমি, কারণ অন্য ক্ষেত্রে হয়তো বা আশা করি হবে না, বা অন্য কেউ হয়তো বা যেমন আমাকে জিম্বাবুয়ে সিরিজে ডেকেছিল ওরকম হয়তো বা অ্যাকসেপ্ট করে নিবে। আমি জিম্বাবুয়ে সিরিজে যেটা বলেছি ওনারাও তো সেটা অ্যাকসেপ্ট করেছে। তো যখন দুই পক্ষই অ্যাকসেপ্ট করাকরি হয়েছে তখন তো তৃতীয়বার প্রস্তাবের একটা বিষয় থেকে যায়, তাই না? তো সেই প্রস্তাব তো আসেনি। তারপরে তো হচ্ছে মানে হজবরলা মিলায় একটা কিছু বলা বলি হলো। আমি বাদ পড়াতে আমার আফসোস নাই, এই জন্য নাই কারণ এই খেলাটা তো আমি অনেক দিন ধরেই খেলেছি, আর একদিন না একদিন শেষ হতো। খারাপটা লেগেছে, কষ্টটা লেগেছে যে আপনি তারপরে যে কথাগুলো বলছেন, এটা আমি মনে করি না যে আমি ওনাদের জায়গায় থাকলে এভাবে বলতাম। আপনি ফর্মে ছিলেন এবং বাংলাদেশের টি-20-তে ভালো করছিল, আপনি কলম্বোতে হঠাৎ করে বলে ফেললেন যে আসলে আমি আর খেলছি না, এটাই আমার শেষ ম্যাচ। আসলে ওই গল্পটা একটু যদি আমাদের ক্লিয়ার করতেন আর কি। ওটা আসলে এত কম সময় অত বড় করে বলা যাবে না, তবে আমি শ্রীলঙ্কার মাটিতে পা রেখে হোটেলে চেক ইন করার আগেই বুঝতে পেরেছি আমার সাথে কথা বলা হয়েছে, কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে আমাকে রিটায়ারমেন্টের জন্য কথা বলা হচ্ছে, বা আমি বুঝতে পারছি কোনো একটা প্রবলেম আমার সাথে আলাপ করেছিল যে তোমার নাম বলবো না, তো তোমার বোর্ডের কেউ না, অবশ্যই বোর্ডের, তখন বিসিবির তো সবাই, ক্রিকেট বোর্ডের সবাই তখন শ্রীলঙ্কায়। আপনি কি ছিলেন ওই সিরিজে? তো আপনি দেখেননি যে সব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কে ছিল না ওই সিরিজে? ম্যাক্সিমাম মানুষজনই ক্রিকেট বোর্ডের তখন শ্রীলঙ্কায় ছিল। তো তখন প্রবলেমটা হচ্ছে কি, খোলামেলা কেউ কথা বলতে পারে না। আমার সাথে কথা হয়, তখন আমাকে বলেছিল যে তোমার কি মতামত। যখন আমার কাছে মতামত শুনতে চাওয়া হচ্ছে তখন আমি ক্লিয়ার হয়েছি যে ওনারা কি চাচ্ছে। মানে আমিও প্রস্তুত ছিলাম না, মানে হঠাৎ করে আসছে তো হয়তো বা আমার জন্য আরও সুবিধা হতো যে আমি খালি এইটুক কথা শুনতে চেয়েছিলাম যে আমি যখন শ্রীলঙ্কা মানে বাংলাদেশ থেকে ফ্লাই করলাম তার আগে আমার সাথে মিটিং হয়েছে টিম নিয়ে, তো আপনারা যখন গেলেন তখন যদি আমাকে জানাতেন তো অ্যাটলিস্ট আমি 20টা দিন সময় পেতাম
কারণ টেস্ট সিরিজ শেষ হতে 20টা দিন, আমি আমার প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন সব কিছু নেওয়ার সময় পেতাম। তো আমাকে যখন সময় দেওয়া হয়নি, আমি আসলে আমাকে নিজেকেও সময় দিই। কিন্তু সবাই বলে তো চান্ডিকা হাথুরু সিং এর কাজটা করে। না, অবশ্যই কোচের ভূমিকা তো থাকতেই হবে, কিন্তু আমি তো এটাই কোনো ভুল কিছু দেখি না। একজন কোচের রিকোয়ারমেন্ট থাকতেই পারে, ভুল কিছু দেখি না, আমি প্রক্রিয়াটার কথা বলছি। নানা আলোচনা সমালোচনার মাঝেই বুধবার সকালে মিরপুর স্টেডিয়ামে হাজির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলে অংশ নেওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন অনুশীলনে। বিসিবির ইনডোরে বোলিংয়ের পাশাপাশি দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন সাকিব। সাকিব ঝড়ে তোলপাড় ক্রিকেট পাড়া, বাঁহাতির আর্মার আর টার্নে ধরাশায়ী বিসিবি কর্তারা। পাল্টা আক্রমণ আসলেও বলগুলোকে স্বভাব সুলভ শটে উড়িয়েছেন মিড উইকেট দিয়ে। কিন্তু জন্মদিনের সকালে শান্ত সৌম্য ধীরস্থির মিস্টার 75। সকাল 9টা না বাজতেই হোম অফ ক্রিকেটে প্রবেশ দেশের ক্রিকেট সম্রাটের। ততক্ষণে ইনডোরে তার জন্য প্রস্তুত থ্রোয়ার বুলবুল। চলল 1.5 ঘন্টার সেশন। বাউন্সার বডি লাইন বলে একের পর এক সপাটে ব্যাট চালালেন অলরাউন্ডার। বুঝিয়ে দিলেন আইপিএলের ধুন্দুমার ক্রিকেটের জন্য প্রস্তুত বাংলার জান। অনুশীলনে এতটাই মনোযোগী ছিলেন যে আউট হয়ে রাগ ঝাড়েন নিজের উপর। এরপর ব্যাটিং শেষে কিছুক্ষণ বিশ্রাম নেন। সে সময় তার সঙ্গে এসে যোগ দেন ট্রেনার বায়েজিদ। এরপর বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। ছোট রানাপে খালি স্ট্যাম্পে বল ছুড়ে যান কিছুক্ষণ। তবে কুঁচকির ইনজুরিটা যে এখনো পুরোপুরি যায়নি বোঝা যাচ্ছিল তার শরীরী ভঙ্গিতে। বেশিক্ষণ আর বল করেননি সাকিব। ইনডোর থেকে বের হয়ে চলে যান ড্রেসিং রুমে। সেখানে নাইম ইসলাম এবং শফিউলের সঙ্গে আড্ডায় মেতেছিলেন অনেকটা সময়। পরে 12টার দিকে মিরপুর ছাড়েন সাকিব আল হাসান। আগামী 1 এপ্রিল আইপিএলে অংশ নিতে ভারত যাওয়ার কথা আছে সাকিবের। এর আগে সাম্প্রতিক ইস্যু নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন সাকিব, আছে এমন গুঞ্জনও। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা সংক্রমণ বাড়লেও বেপরোয়া সাধারণ মানুষ, আরও 25 জনের মৃত্যু, শনাক্ত 3,500-এর বেশি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা রফতানি না করার ঘোষণা ভারতের। পাকিস্তানের নীল নকশায় বাংলায় গণহত্যার কাল রাত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বীর শহীদদের স্মরণ, নৃশংস হত্যার ইতিহাস জানাতে বহুমুখী তৎপরতার তাগিদ। মোদির আগমন ঘিরে সাতক্ষীরার শ্যামনগরে সাজ রব, নিরাপত্তা জোরদার। সফরে পাট পণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার সহ অমীমাংসিত ইস্যুতে ফলপ্রসূ আলোচনার আশা। পরকীয়া জেনে খুনের পরিকল্পনা, স্ত্রীর প্রেমিককে ডেকে নিয়ে হত্যার পর বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয় লাশ। 16 দিন পর মর্গে মরদেহ শনাক্ত, গ্রেফতার একজনের চাঞ্চল্যকর তথ্য। এবং আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের পর রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে কক্সবাজারের লোকালয়ে। হত্যাসহ অপরাধ বেড়ে যাওয়ায় শঙ্কা স্থানীয়দের, ক্যাম্পে রাখতে সতর্ক অবস্থানে পুলিশ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।